আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি রাসেল ভাই আমি শেয়ার করব, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে সে আমার ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট, ওর নামও রাসেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেল ভাই টাঙ্গাইল। ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম এবং ওর বাড়ির পাশেরই এই ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন। উনি থাকতেন সৌদি আরবে। তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে এই কনস্ট্রাকশন একটা নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়। তখন যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে এই মেশিন দিয়ে যখন গর্ত করা হয়, তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন্ট করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো ওই গর্তটা ছিল অনেক উপরে, মানে গর্তটা গভীর ছিল এবং উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি। আচ্ছা। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। আসলে ভাই যখন অত মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি। রাসেল ভাই ওনার লাশ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পরে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটায় পচন ধরে যেতে পারে, এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে। সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়, কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা হয় যে আমরা শেষ দেখা দেখব। সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখব, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা করা হয় তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক রাসেল ভাই কবরটা ওনার কবর দেওয়া হয়, দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা। আচ্ছা। প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। তো ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। তো উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে। তো উনি খুব বিরক্ত হয়েছেন প্রথম দিকে। আচ্ছা, এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ, রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন উনি রাগ করে বলেন এই কে ঢিল মারে কে। তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে গোরস্থানটা কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়ামূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব রাগ করেন, রাগ হয় ওনার যে কে এই দুষ্টামি করছে, একটু দেখে আসি। আচ্ছা। তখন গ্রামে চিন্তা করে, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টামিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলের দুষ্টামি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ টালিশ ডেকে তাদেরকে একটু সাহায্য করেন। তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে উনি গিয়ে দেখেন রাসেল ভাই ওই লম্বা যে ব্যক্তিটা ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন,
তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পড়ে আছে মনে হয়, কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই, এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো ওই গ্রামের ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনই একজন ব্যক্তি রাতের বেলা এসে নামাজের পরে 10টা সাড়ে 10টার দিকে, কারণ গ্রামে তো 10:30 মানে অনেক রাত আর কি। তো উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ মানে একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়। মানে একটা রানিং সাইকেল হঠাৎ মনে হচ্ছে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা, এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে, মানে সাইকেল জায়গায় আছে কিন্তু উনি মানে 10-15 হাত দূরে ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে গিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়ামূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে চান নাই, উনি তো পরিমরি করে দৌড় চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই, যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে তখন গ্রামবাসী চিন্তা করলো যে এটাও হয়তোবা তার মনের ভুল, বা অন্য কারণে হয়তোবা রাতের বেলা রাস্তায়, যেহেতু মাটির রাস্তা, কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে, পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে। যে বলে যে আমি এরকম ছায়ামূর্তি দেখেছি, ও কবরস্থানে গেছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার আর সাইকেল নয়, এবার মোটর সাইকেল। প্রায় ওই মাটির রাস্তাতেই, গতিটা স্বভাবত স্লো থাকে, কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু মানে বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটর সাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা সময়। তো রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে তখন মানে ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটর সাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে। আচ্ছা। এবং মোটরসাইকেলে 2জন ব্যক্তি ছিল, 2জন ব্যক্তিই দেখেছে সামনে একটা ছায়ামূর্তি, এবং যখনই ছায়ামূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে, এবং ওরা 2জনই সাইকেল থেকে, মানে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে হয়, মানে খুব মানে তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে, হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা 4 এবং ইংরেজি 8 লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। মানে এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি 4 মানে বাংলা 4 বা ইংরেজি 8 এর মতো হয়ে যায়, কিন্তু খেয়াল করবেন আপনারা, লিসেনাররা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। তো আসলে ওই একটা ফাঁকা জায়গা তারা চিন্তা করলো, এই জায়গায় কোনো এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি, এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা মানে সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রেবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই এখন একটা সমাধান কি? এরকম দেখা যায় রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাত্রে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখতো। এতে করে একটা উপকার হয় রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা। ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে ওই গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারতো না, তখন এই সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয় নাই। যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? কবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়ে দেন। সে তো জানাজা তো হয়েই গেছে, একবার কবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে
তখন সুলতানের রুহের উদ্দেশ্যে নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই এই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা, মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতেও ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। আমি ডক্টর আলিফ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের বিদেশের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব। বিদেশের ঘটনা বলতে একটা জায়গার ঘটনা, যেটা বেশ অনেকেই জানেন অথবা গেছেন যারা ওই জায়গায় থাকেন। মালয়েশিয়ার একটি ঘটনা আপনাদের বলবো। ঘটনা বলতে সেই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে সেটা বলবো। এটার নাম হচ্ছে জেন্টিং হাইল্যান্ডস, অনেকে গেন্টিং হাইল্যান্ডসও বলে। যারা মালয়েশিয়াতে থাকে তাদের একটি পছন্দের জায়গা, আবার যারা ঘুরতে যায় এটা টুরিস্টদের অনেক পছন্দের জায়গা। আমি নিজে গিয়েছিলাম সে জায়গায়। তো এখানে মাউন্ট উলু কালির চূড়ায় অবস্থিত একটি দর্শনার্থীদের স্পট আছে। এটা ওখানে অবস্থিত হয় বিশ্বমানের ক্যাসিনো, রিসোর্ট এবং থিম পার্ক ওই জায়গায় গড়ে উঠেছে। যাই হোক, এই পর্যটন গন্তব্যের একটি অন্ধকার দিক রয়েছে। এটি অ্যাম্বার কোর্ট নামে পরিচিত এবং দেশের পৃথিবীর অনেকগুলো ভুতুরে ভবনগুলোর মধ্যে একটি। অ্যাম্বার কোর্ট একটি সুউচ্চ জরাজীর্ণ মালয়েশিয়ার পাহাড়ের মধ্যে লুকানো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। জনপ্রিয় গেন্টিং হাইল্যান্ডস রিসোর্ট থেকে অল্প ড্রাইভে এটা প্রধানত ক্যাসিনো চালু রাখা কর্মীদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হতো। বছরের পর বছর ধরে অনেকেই বিল্ডিং এর মধ্যে অস্বাভাবিক কার্যকলাপ হওয়ার কথা জানিয়েছে। এই কার্যকলাপের সবচেয়ে সাধারণ রূপগুলোর মধ্যে একটা হলো অদৃশ্য হয়ে যাওয়ার আগে কমপ্লেক্সের চারপাশে হেঁটে যাওয়া এক ভুতুরে মহিলার আভাস। বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীরাও বিল্ডিংয়ের চারপাশে অপ্রাকৃত সংবেদন দেখেছেন এবং অনুভব করেছেন, বিশেষ করে এর নিম্ন স্তরে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে, মানে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ে। সম্ভবত এই কারণে নিরাপত্তা আম্বার কোর্টের এই বিশেষ এলাকাগুলোকে নিরীক্ষণ করতে অপছন্দ করে নিরাপত্তা কর্মীরা। দাবি করে যে সেগুলো খুব ভীতিকর, ভয়ঙ্কর। কাকতালীয়ভাবে উপযুক্তভাবে অ্যাম্বার কোর্টকে হন্টেড হোটেল নামে একটি হরর সিনেমার সেটিং হিসেবেও ব্যবহার করা হয়েছিল। তো এখানে অনুমান করা যায় যে প্রকল্পের কিছু কাস্ট সদস্যদের চিত্রগ্রহণের সময় ভবনের মধ্যে নাকি অভিজ্ঞতা তাদের হয়েছে। এটি তাদের অ্যাম্বার কোর্টকে তারা ভয় পেয়ে যায় এবং ওই ভুতুরে খ্যাতিতেও বেশ ওজন যোগ করে, কারণ মুভি করতে গিয়েছে, তারা দেখতে পেয়েছে বা তারা ফিল করেছে। এই হোটেলকে ঘিরে অনেকেই অনেক কিছু দেখেছেন। তাদের মধ্যে একজন হলেন নেপালি স্টুডেন্ট অভিলাষ, যে কিনা এই অ্যাম্বার কোর্টের অদ্ভুতের কর্মকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। তার ভাষ্যমতে এই স্থানের খবর পেয়ে তার ফ্রেন্ডের মাধ্যমে তিনি একটা খবর পেয়েছিলেন এবং এই অ্যাম্বার কোর্ট প্রায় বিদেশি সকল স্টুডেন্টদের নিকট অনেকটা পরিচিত, কারণ এখানে স্বল্প খরচে থাকা যেত আগে। সেই হিসেবে অভিলাষ সেখানে যাওয়া। প্রায় 2 ঘন্টা বাসে জার্নি করে এখানে তিনি পৌঁছান। কিন্তু এই অ্যাম্বার কোর্টের প্রথম দর্শনই ওনার অন্তরের আত্মা কাঁপিয়ে দিয়েছিল, কারণ প্রথম দেখাতেই মনে হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে আদৌ থাকতে পারবেন কিনা বা এটা কি বসবাসের যোগ্য কিনা। কয়েক মিনিটের মধ্যে উনি চলে যাওয়ার সিদ্ধান্ত করেন, কিন্তু পরক্ষণেই আবার স্বল্প খরচের কথা চিন্তা করে দাঁড়িয়ে যান। সেই মুহূর্তে ওনার পেছন থেকে কেউ একজন মালয়েশিয়ান ভাষায় জিজ্ঞেস করতে থাকে, কে আপনি, এখানে কি প্রয়োজন? তখন অভিলাষ ভাই ওনার পরিচয় দিয়ে বলেন যে এখানে থাকার জন্য এসেছি আমি। পরবর্তীতে সেই ব্যক্তি পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে সে এখানকার দেখাশোনার দায়িত্বে আছেন। সে অভিলাষ ভাইকে 4র্থ তলায় গিয়ে রিসিপশনে কথা বলতে বলে। তো অভিলাষ সেই দারোয়ানকে বলে রিসিপশন পর্যন্ত ওনাকে সাথে করে নিয়ে যেতে। তখন অভিলাষ সাথে নিয়ে এই দারোয়ানের সাথে অ্যাম্বার কোর্টের ভেতরে চলে যেতে থাকে। অভিলাষ যতই ভেতরে যাচ্ছিল এর পরিবেশ দেখে ওনার ততটাই ভয় হচ্ছিল, কারণ সব দিক থেকে আসবাবপত্রগুলো জরাজীর্ণ এবং ভাঙা ছিল। তো দারোয়ান লিফটের কাছে যেতেই বললেন, লিফট নষ্ট, কাজ করছে না, ভেতরের সিঁড়ি দিয়ে 4 তলায় যেতে হবে, আমার নিচে পাহারা দিতে হবে। অভিলাষ তখন পার্কিং এর দিকে সিঁড়ি দেখে সেদিকে চলে যান, অথচ ওনার পেছনে সিঁড়ি ছিল যা তিনি পরবর্তীতে বাহির হওয়ার সময় দেখতে পেরেছিলেন। সিঁড়িতে ধীরে ধীরে উপর উঠছিলেন। 2য় তলায় উনি উঠে দেখেন এটাও গাড়ি পার্কিং এরিয়া, অনেকগুলো জরাজীর্ণ গাড়ি পার্ক করা। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এগুলোতে কোনো মানুষের স্পর্শ পড়েনি। সিঁড়ি বেয়ে কত তলায় উঠেছে তিনি সেটা মনে করতে পারছিলেন না। একটা ফ্লোরে গিয়ে দাঁড়ালে তিনি দেখতে পান রেলিংয়ের একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে, আর করিডোরের রাস্তা কিছু একটা দিয়ে আটকে রাখা,
ম্যাট্রিক্স দিয়ে বা কিছু একটা। তিনি আরো বেশি কিছু না ভেবে পুনরায় উপরে ওঠা শুরু করেন। উপরে ওঠান আর উনি আশ্চর্য হয়ে যান। দেয়ালে লেখা দেখতে পান 7ম তলা, কিন্তু ওনার যাবার কথা ছিল 4র্থ তলা। 7ম তলা আসার পর সেখানে বিশ্রী গন্ধ পাচ্ছিলেন। তাৎক্ষণিক সিঁড়ি বেয়ে নেমে 4র্থ তলায় ফিরে আসেন। সেখানে রিসেপশনের মতো কোনো পরিবেশই ছিল না, সম্পূর্ণ নিস্তব্ধ, ছিল না কোনো ডেস্ক। উনি এক এক পা করে করিডোর দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে একটা সাদা দরজা দেখতে পান। দরজার পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পান দরজার বিপরীতে মানুষের কথাবার্তা শোনা শব্দ পাচ্ছিলেন। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে রীতিমতো অবাক। এটা তো একটা ছোটখাটো শপিং মল। তিনি সেখান থেকে একজনের সাহায্য নিয়ে রিসেপশন পর্যন্ত যান। সেখানে একজন মহিলাকে দেখতে পান। সেখানে থাকার কথা বললে তিনি রিসেপশন থেকে বলেন যে 21 তলা বাদে যেই কোনো তলায় থাকতে পারবেন, তবে আপাতত 10 তলায় রুম খালি আছে। পরে তিনি অভিলাষকে নিয়ে 10 তলায় যান। তিনি 200 রিঙ্গিত দিয়ে রুমটি মাসিক হিসাবে চুক্তি নেন ভাড়া দেওয়ার। তিনি সেই দিন চলে গিয়ে 2 দিন পর নিজের মালামাল নিয়ে হোটেলে ফিরে আসেন। থাকার ব্যবস্থা করতে পারেন, একটা রিল্যাক্স অনুভব করতে থাকেন, যদিও হোটেলটি ওনার মোটেও পছন্দ হয়নি। স্বল্প খরচ বিধায় থাকা ইচ্ছা না থাকা সত্ত্বেও এখানে উঠতে হয়েছে। তিনি নিজের মতো সবকিছু গুছিয়ে সেই দিনের মতো ঘুমিয়ে পড়েন। সপ্তাহখানেক সব ভালো কিছুই চলছিল, কিন্তু এরপর থেকেই অভিলাষ বেশ কিছু জিনিস লক্ষ্য করতে থাকে। একদিন কোনো কারণে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি শব্দ শুনতে পাচ্ছিলেন ওনার করিডোর দিয়ে। কিছু মানুষ হয়তো হুড়মুড়িয়ে দৌড়ে চলে যাচ্ছে এমন শব্দ। কিন্তু হোটেলে আসার পর থেকে ওনার ফ্লোর পাশাপাশি ওনার উপরের ফ্লোর, এমনকি ওনার নিচের ফ্লোরেও তিনি কাউকে দেখতে পাননি। যার দরুন হঠাৎ করে এত মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনে কোনো অঘটন ঘটেছে কিনা ভেবে তিনি অচেতন অবস্থায় দৌড়ে প্রস্তুতি নেন যে তিনিও দরজা খুলে দৌড়াবেন। দরজা খুলে তিনি তাৎক্ষণিক হতভম্ব হয়ে যান। তিনি দেখেন সম্পূর্ণ করিডোর ফাঁকা, একটা মানুষও নেই। অভিলাষ ভাই জানান যে বড় করিডোরটা উনি বের হয়ে আস্তে আস্তে কখনো দৌড়ে অতিক্রম করা সম্ভব নয়। এই অবস্থা দেখে তিনি সাথে সাথে রুমে এসে দরজা ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও পরবর্তীতে তিনি হোটেলে কোনো সমস্যা হয়েছিল কিনা এই বিষয়ে জানতে পারেননি। এর কিছুদিন পর থেকে শুরু হয় আরেক নতুন সমস্যা। ওনার প্রতিদিন রাতেই একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যেত। আর যখনই ঘুম ভাঙত উনি শুনতে পেতেন ওনার দরজায় কেউ নক করছে। প্রথম যেদিন দরজায় নক করেন সেদিন তিনি বেশ অবাক হয়ে যান যে এত রাতে কে আসবে। উনি বেশি কিছু চিন্তা না করে দরজা খুলে সেখানে কাউকে দেখতে পান না। উনি ভাবেন যে হয়তো ওনার দরজা খুলতে খুলতে দেরি হওয়াতে তিনি চলে গেছেন, তাই তিনি পুনরায় এসে ঘুমিয়ে যান। কিন্তু কয়েকদিন পর থেকেই বিষয়টা ওনার কাছে প্যারানর্মাল মনে হতে লাগে, কারণ প্রতিদিনই একই সময়ে ঘুম ভেঙে যাওয়া, সেই সময়টাই দরজায় কড়া নাড়া, তার উপর দরজা খুললে কাউকেই না দেখা, এই বিষয়গুলো ওনাকে বেশ চিন্তিত করে তোলে। তিনি যখন এই বিষয়ে রিসেপশনে জানানোর জন্য জিজ্ঞেস করেন তখন থেকে সেখানে সরাসরি বলা হয় যে ওনারা এই বিষয়ে কিছুই জানেন না আর এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি। এরপরে কার্যকলাপগুলো ছিল আরো লোমহর্ষক। অভিলাষ সারাদিন ভার্সিটি এবং জবের কারণে বাইরেই থাকতেন, রাতে হোটেলে ফিরতেন। একদিন উনি হোটেলে এসে ওনার রুমের দরজা খুলে চক্ষু ছানা বড়া হয়ে যায়। উনি দেখেন কতগুলো ভেজা পায়ের ছাপ ওনার দরজা থেকে জানালার দিকে চলে গেছে। দেখে মনে হচ্ছিল মাত্রই কেউ ভেজা পায়ে হেঁটে চলে গেছে জানালার দিকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনার রুমের জানালাটাও খোলা, যাকে না তিনি প্রতিদিন বন্ধ করে বের হন। প্রতিটি ঘটনা উনি কিছুতেই মিলাতে পারছিলেন না। আসলে তিনি পূর্বে কখনো এরকম অদ্ভুত কার্যকলাপের সম্মুখীন হননি। বিষয়গুলো নিয়ে যে কার সাথে কথা বলবে বা শেয়ার করবে তেমন কারোর সাথে সাহসও হচ্ছিল না, কারণ ওনার ধারণা ছিল সবাই হয়তো হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে। তবে এর কয়েকদিন পর যে ঘটনাটি ঘটে তারপর উনি বিষয়টি কাউকে শেয়ার না করে আর থাকতে পারেননি। রাতের বেলায় উনি টয়লেট যাওয়ার জন্য ওঠেন। ঘরের লাইট অন করেই যেই না টয়লেটের দরজা খুলবেন তখন উনি স্পষ্ট শুনতে পান পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে হঠাৎ কেউ হাই বলছে। যখন পিছিয়ে ঘুরে থাকান সাথে সাথেই অভিলাষ ঠান্ডা হয়ে যান। তিনি দেখেন একটা মেয়ে অবয়ব, চুলগুলো ছাড়া আর কেমন বাতাসে ভেসে ভেসে জানালা দিয়ে বের হয়ে গেল। এমন কিছু তিনি নিজ চোখে দেখবেন তা কখনো কল্পনা করেননি। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি। পরের দিন ভোরবেলাতেই ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলে ওনার যাবতীয় মালামাল নিয়ে এই হোটেল ছেড়ে চলে যান। অভিলাষ যখন এই বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করেন তখন তাদের থেকে বেশ কিছু জানতে পারেন।
এই হোটেলে অন্য আরও যারা থাকার জন্য গিয়েছিল তারাও নাকি এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। অভিলাষ প্রায় সময় অ্যাম্বার কোর্টের হোটেলের সামনে দিয়ে যাতায়াত করত, আর যতবারই এই হোটেলে চোখ পড়ত ততবারই হোটেলের রোমহর্ষক অভিজ্ঞতা তাকে বেশ আতঙ্কিত করে তুলত। এটা ছিল আমাদের আজকের মালয়েশিয়ার একটি ঘটনা, যেটা অনেকেই যারা মালয়েশিয়াতে আছেন তারা জানতে পারেন। আর গেনসিং হাইল্যান্ডে আমি নিজে গিয়েছিলাম, আমি ড্রাইভ করে গিয়েছিলাম, আমার ওয়াইফের ফ্রেন্ড ছিল সেখানে, এবং আমরা গিয়েছিলাম। আমরা ওইখানে যে রিসোর্ট দেখেছি আমি কিন্তু এটা দেখি নাই, ওখানে একটা মন্দিরের মতো ছিল, সে জায়গা পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, আমি যেটা বলবো যে সময় নষ্ট করব না, আমরা আরেকটা ঘটনা শুনবো। এবার যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি ফাইজুল ইসলাম ভাই, আর যার ঘটনা তার নাম হচ্ছে শঙ্কর রায়। আজ যে ঘটনাটি বলবো শঙ্করদার, সেটি কলকাতার একটি ঘটনা, বহুদিন আগের ঘটনা। ঘটনার সাল 1990 থেকে 95 এর দিকে হবে। আসলে এটা একদম শুরুর দিকে, 90s শুরুর দিকে। তো যিনি শঙ্করদা তিনি সরাসরি ঘটনা শেয়ার করেছেন। এটা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। তিনি ফাইজুল ইসলাম ভাই ব্যতীত এই ঘটনা কয়েকটা যিনি তার পরিবার ছাড়া আর গুটি কয়েক আত্মীয় ছাড়া কেউ জানেন না। ফাইজুল ইসলাম ভাই জানতে পেরেছেন এবং ফাইজুল ইসলাম ভাই বলেছেন যে তিনি ঘটনাটি শেয়ার করবেন, যার বিধায় তিনি বলেছেন। আর যেহেতু শঙ্করদার বয়স বেশ বেশি হয়ে গেছে, তিনি এখন আর এই কাজে নাই দেখে তিনি ঘটনাটি শেয়ার করেছেন। শঙ্করদা আগে অ্যাম্বুলেন্স চালাতেন, পুরাতন কালের অ্যাম্বুলেন্স চালাতেন। এখনকার মতো বর্তমান যুগের সেই সব আধুনিক অ্যাম্বুলেন্স তখন ছিল না। আসলে বর্তমান যুগে এখনো কলকাতাতে এত আধুনিক অ্যাম্বুলেন্স কিছু কিছু হাসপাতালের আছে, কিন্তু ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলো সাধারণ না, তারাও ওয়েল ট্রেন্ড অ্যাম্বুলেন্স ড্রাইভার, যারা অনেকটা হাসপাতালের মতোই অ্যাম্বুলেন্সের মধ্যে সরঞ্জাম এখন থাকে। কিন্তু তখন আর এগুলা ছিল না, তখন হাসপাতাল ভিত্তিক অ্যাম্বুলেন্স থাকতো, আবার কিছু কিছু বাইরের ভাড়াটে অ্যাম্বুলেন্স থাকতো। উনি ছিলেন ভাড়াটে অ্যাম্বুলেন্স, ওনার নিজের গাড়ি ছিল, যেহেতু উনি এই গাড়িটা নিয়ে রোগী আনা নেওয়া করতেন, লাশ আনা নেওয়া করতেন। একদিন রাতের বেলা উনি দুইটার বেশি লাশ নিয়ে তিনি রওনা হয়েছেন। তিনি যাবেন গোপীনগরের দিকে। তার বাসা হচ্ছে কলকাতা শহরেই। কলকাতা শহরে উনি থাকতেন হচ্ছে, এটাকে বলে বাগবাজার কলোনি। এটা অনেকটা শ্যামপুকুরের পরে, এখন বাগবাজার কলোনির ওই দিকটায় থাকতেন। সেটা ব্রিজের খুবই কাছাকাছি। ব্রিজ বলতে হচ্ছে ওই দিক থেকে হাওড়া রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না। তো তিনি বলেছেন যে তিনি ওই জায়গাটায় থাকতেন। তো ওদিন রাতের বেলা তিনি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। ওনার অ্যাম্বুলেন্সে ছিল দুটা লাশ ছিল। লাশগুলো কার ছিল, বা ছেলে বা মেয়ে, কটা ছেলে মেয়ে ছিল, এটা তিনি জানেন না। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার মাঝখানে। তিনি যখন অনেকটা রাস্তার মাঝামাঝি রাস্তায় চলে আসেন, অনেকটা দাসনগর হয়ে যাচ্ছিলেন বা কিছু একটা এরকম একটা জায়গার নাম তিনি বলেছেন। সেখানে রাস্তার পথিমধ্যে হঠাৎ করে একটা বাঁশ ফেলে রাখে কেউ। বাঁশ ফেলে রাখলে তিনি ওই জায়গায় হকচকিয়ে যান। আর উনি দেখেন যে রাস্তার বাম পাশ দিয়ে কাঁচা টাইপের মাটি ফালানো, সেই বাম পাশ দিয়ে তিনি যেতে পারবেন। আর যেহেতু গাছের গুড়িটা তিনি দেখতে পেয়েছেন, তিনি ওই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার অ্যাম্বুলেন্সের উপরে প্রচন্ড জোরে একটা মনে হলো কেউ যেন পাথর ফেললো অ্যাম্বুলেন্সের উপরে। অ্যাম্বুলেন্স আর নড়তে পারছে না, এবং তিনি একটা সময় অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হন, কারণ ওই মুহূর্তে গাড়ি চলছিল না, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তিনি বামে সাইড করে গাড়িটার ইন্ডিকেটর লাইট অন করে, তিনি হ্যাজার্ড লাইট বলে বা ইন্ডিকেটর লাইট অন করে তিনি আসলে স্টার্ট নেওয়ার ট্রাই করছিলেন, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। রাত আসলে কয়টা বাজে সেটা তিনি আনুমানিক জানেন না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে, তার অ্যাম্বুলেন্সের পেছনে যে দুটো লাশ ছিল, সেই দুটো লাশ উঠে বসেছে, শুয়ে নাই। এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। শঙ্করদার ওটাই জীবনে প্রথম বাজে স্বপ্ন বলতে তিনি অ্যাম্বুলেন্সের রেগুলার লাশ আনা নেওয়া করেন, এবং বহু লাশ আনা নেওয়া করার সময় অনেক সময় অ্যাম্বুলেন্সে তার একা থাকতে হয়েছে। কারণ মোস্ট অফ দ্য টাইম কলকাতার বাইরে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হতো, তখন অনেকে অ্যাম্বুলেন্সে নিত, কারণ যারা অ্যাম্বুলেন্সে নিতে পারতো তারা অ্যাম্বুলেন্সে নিত। তো ওই
স্বপ্নের পর তিনি তার স্ত্রীকে বলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি তো এরকম স্বপ্ন কখনো দেখি নাই। যাকে ওনার ভাগ্যে কি আসে এটা তো উনি জানতেন না, উনি স্বপ্ন দেখেছেন কারণ রেগুলারলি লাশ নিয়ে যান। এটা তিনি ভেবে নেন যে যেহেতু লাশ তো রেগুলার নিয়ে আসি, হতে পারে এটা অন্য কোনো কারণে হতে পারে, হয়তোবা এটা অনেকদিন নিয়ে আসা যাওয়ার কারণেই আমার মাথা থেকে এসছে। কিন্তু উনি কখনো এসব জিনিস নিয়ে ভয় পেতেন না। উনি ঘটনা শুরু করার আগে একটা বলেছেন যে একদিন এমন হয়েছিল যে উনি একটা লাশ নিয়ে যাচ্ছিলেন গাড়িটার মধ্যে। সেই গাড়িটার মধ্যে একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজনের লাশ ছিল। তো তিনি যার আত্মীয় মারা গেছেন তাদের থেকে একজন লোক তার পাশে বসেছিল এবং লাশ পথিমধ্যেই যখন লাশ নিয়ে যাচ্ছিলেন তার গাড়িটা বেশ ভারী ফিল করছিলেন তিনি। তার হঠাৎ করে প্রচন্ড জোরে একটা শব্দ হয়। তো রাস্তার মধ্যেই মাঝ রাস্তায়, গভীর রাত তখন, তো প্রচন্ড শব্দ হয়, কারণ অনেক দূরে যেতে হতো। আর কলকাতা তো বেশ বড়, দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো 150-200 কিলোমিটার দূরে এরকম জায়গা তো মাঝে মধ্যে যেতে হতো। অনেক সময় দিল্লি পর্যন্ত তিনি গাড়ি নিয়ে গেছেন, এরকম দিনও আছে। কিন্তু সেই ঘটনায় তিনি যাচ্ছেন না। ওইখানে রামকৃষ্ণপুর এরকম একটা কৃষ্ণরামপুর নামে একটা জায়গা আছে, এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার সময়, এটা 90s এর আগে, উনি এটা তো পুরাতন মাইক্রোবাস ছিল তখন, এটা খুব বেশি বড় না, ছোট মাইক্রোবাস, সেটা দিয়ে লাশ আনা নেওয়া করতেন। তো তিনি ওইটা দিয়ে লাশ নিয়ে যাচ্ছিলেন। রোগীও আনা নেওয়া করতো ইমার্জেন্সি কেসেসে, মোস্টলি রুগীই থাকতো, লাশ খুব কম। তো ওই লাশ নিয়ে যাওয়ার সময় তার গাড়ির মধ্যে হঠাৎ করে জোরে বিশাল বড় শব্দ হয়। তো তিনি মনে করেন গেছে, এখন তো টায়ার চেঞ্জ করতে হবে। তিনি নেমে দেখেন যে হঠাৎ তো টায়ার ফাটার শব্দই ছিল, আর ওই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। তিনি দেখেন যে টায়ারটা ইনট্যাক্ট, কিচ্ছু হয়নি, এবং তিনি তার টায়ার ফেটে গেলে যেরকম গাড়িটা হেলে দুলে, তার গাড়িটা এরকম হেলেও দুলেছিল। কিন্তু যখন তিনি গাড়ি থেকে নেমে দেখেন টায়ার ইনট্যাক্ট, কোনো সমস্যা হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছিল না। ওইটা তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কারণ গভীর রাত, সাথে একজন মানুষ মাত্র, পেছনে একটা লাশ, তার কাছে খারাপ লাগছিল, তার কাছে ভয় লাগছিল। এবং ওনাদের সাথে যে আরেকটা অ্যাসোসিয়েটেড গাড়ি ছিল সেটা ওই মুহূর্তে তাদের সাথে ছিল না, হয়তো সেটা আগে চলে গেছে, তবে এটা পেছনে পড়েছে। কিন্তু লাশবাহী যে গাড়িটা ছিল সেটাতে ওনারা মাত্র 2 জন ছিল। তো খুব সম্ভবত এরকম শব্দ হবে এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। ওনার কাছে মনে হচ্ছে যে গাড়ি গেছে, এবং উনি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলেন যে গাড়ির টায়ার চেঞ্জ করবেন, কিন্তু সেটা আর হয়নি। এটা তার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আরেকদিন একটা লাশ ছিল সাথে তার গাড়ির মধ্যে, এবং সেটা তিনি রাস্তায় ওভারটেক এড়াতে যে অপোজিট থেকে গাড়ি বাঁচাতে যে উনি প্রায় রাত্রে 10টা-11টার দিকে খাদে পড়ে যায়। সেইখানে লাশ পুরো পানিতে পড়ে গেছিল, এইটা তার মনে আছে। তো এইটা শেয়ার করেছিল, বলে যে আমি এরকম, উনি অনেকবারই নিয়ে গেছে লাশ, এদিক সেদিক বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরেক জায়গায় নিয়ে গেছে দাহ্য করার জন্য, মানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে, গ্রাম বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, এরকম বহু কেসেস আছে। ওই সময়ে একটা দুর্ঘটনা ঘটে রোড সাইডে। উনি যেদিন স্বপ্নটা দেখেন তার ঠিক 1 সপ্তাহ পর একটা দুর্ঘটনা ঘটে। 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় 35 জন নিহত হয়, কারণ ওই একটা বাস আগুন লেগে গেছিল। তো ওই যে বাসগুলোতে আগুন লেগে গিয়েছিল সেই বাসটাতে 2 জন বা 3 জন বেঁচে ছিল, বাকিরা সবাই ডেড, বাসের যতগুলো যাত্রী ছিল। তো মোরলেস 35 জন ওই মুহূর্তে মারা গেছিল। তো ওই হাসপাতালে তাকে অন্যান্য ড্রাইভার সহ হাসপাতালেও তাকে ডিউটি করতে হয়েছিল, রোগী আনা নেওয়া করতে হয়েছিল। একটা পর্যায়ে তার গাড়িতে কোনো রকমে, কারণ যারা মারা গেছে তারা খুব বেশি ধনী না আর কি, তো তিনি যারা মারা গেছে তাদের 2 জনের পরিচয় পাওয়া যায়নি, এরা কারা। এবং ওই লাশের অবস্থা এমন যে ওই লাশ রাখার মতো অবস্থা নয়, 2টা লাশই একদম পুরে ছারখার অবস্থা। আরেকটা ছোট্ট বাচ্চার লাশ ছিল সাথে, ওই বাচ্চার লাশ ওই বাচ্চার বাবা মা তার গাড়িতে ওঠায়, কারণ জায়গা হচ্ছিল না, কারণ এতগুলো অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। তো মোরলেস তার গাড়িটা একটু মোটামুটি বড় থাকবার কারণে 3টা লাশের জায়গা তিনি করতে পেরেছিলেন, এবং 3টা লাশ তিনি তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য বন্ধুরাও তার এসছে ওই জায়গায়, তার আরো কিছু অ্যাম্বুলেন্সের সাথী ছিল, তারাও এসছে। এটা তার ব্যবসা, তো এখানে তিনি গেছেন। তো 3টা লাশ নিয়ে যাওয়ার পথে 2টা লাশের একদম অবস্থা খুবই খারাপ, এটা দেখার মতো অবস্থা না, এবং 2টা লাশের ক্লেম করার লোকও ছিল না।
তারা কারা ছিল এটা বোঝাও যাচ্ছিল না, এবং দুটাই পুড়ে গেছে। আর যেহেতু ক্লেম করছিল না কেউ, আর ওই মুহূর্তে অনেকেই যারা আত্মীয় স্বজন দেখে ফেলেছে, তো ওনার লাশটা গাড়ির উপরে রাখা ছিল। তো এর মধ্যে হঠাৎ করে তখন বিকালবেলা দুজন লোক আসে। দুজন লোক এসে বলতে থাকে যে আমি আপনার গাড়িতে দুটা লাশ আছে, যেটা নাকি এখনো হদিশ মেলেনি। তো বলে যে হ্যাঁ, এটার জন্য ডিসিশনের জন্য ওয়েট করছি আমরা, তো আমরা ডিসিশন পেলে এটা আমরা নিয়ে যাব এবং এটা গভর্নমেন্ট উপায়ে এটাকে শেষকৃত্য সম্পন্ন করা হবে। তো এরকম কিছু একটা শুনতে পাচ্ছিল আর কি, কারণ এই দুটা পুড়ে গেছে। এত টেকনোলজি তো হাই ছিল না তখন। তো যাই হোক, উনি লাশগুলোকে সাথে রাখেন এবং বিকালবেলা এরকম দুজন লোক এসে তারা দুইটা লাশ শনাক্ত করে। তখন বলে যে ঠিক আছে, আমাদেরকে এই অমুক একটা জায়গায় যেতে হবে, আমি জায়গাটার নাম বলছি না, অমুক একটা জায়গায় যেতে হবে, সেইখানে আমরা শেষকৃত্য সম্পন্ন করবো আমাদের এই দুইটা লাশে আমাদের দুজনের। তো ওই দুইটা ইন্ডিভিজুয়াল লোক ওই মুহূর্তে তার গাড়িতে ওঠে। একজন উঠতে পারে, আরেকজন উঠতে পারে না। আর বাচ্চার বাবা মা আলাদা করে তাদের ওই জায়গার থেকে কাছাকাছি একটা জায়গায় শ্মশান ঘাটে তারা নিয়ে যায় বাচ্চাকে। আর ওই দুইটাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য তারা একটা জায়গার নাম বলে, যেটার নাম আমি বলছি না, আমি জাস্ট একটা ইন্ডিকেট করছি যে এটা কোন জায়গায় হতে পারে। এটা বেশ দূরে, কলকাতা থেকে অনেক দূরে, অনেকটা আসানসোলের কাছাকাছি, রঘুনাথপুরের আশপাশের কোনো একটা জায়গায়। আমি জাস্ট বললাম যেটা জানা গেছে সেটা। অনেকক্ষণের ড্রাইভ প্রায় যেতে কলকাতা শহর থেকে ওই জায়গাটা যেতে প্রায় 248 অথবা 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স হতো, এবং সেটা প্রায় তখনকার আমলে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। তো তারা রওনা দেয়, এবং তখন তো তেল নিতে হবে। প্রতিমধ্যে তিনি পুরা গাড়ি ভর্তি তেল নেন, এবং সেই তেলের টাকা পেমেন্ট করে হচ্ছে যিনি তার সাথে ছিলেন তিনি। দুইজনের মধ্যে একজন পেমেন্ট করে, কিন্তু দুইজনের কেউই কারোর সাথে কথা বলছিল না। একজন বসেছে পেছনে আর একজন বসেছে সামনে, ওই বাচ্চাকে পৌঁছে দেওয়ার পর। তো দুইজনই কেউ কারোর সাথে কথা বলছে না, এবং কেউ চেনেও না, এবং তাদের দুজনের মধ্যে কোনো ধরনের কান্নাকাটি বা কিছু। তো তিনি মনে করেছেন দুজন একই জায়গার লাশ নিয়ে যাচ্ছে পাশাপাশি। একজন এক জায়গার নাম বলেছে, আরেকজন আরেক জায়গার নাম বলেছে, কিন্তু দুজনের শ্মশান ঘাটের নাম সেম। তো প্রথমে এই জিনিসগুলো স্ট্রাইক করে নাই, কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলা মানুষের মৃত্যু হয়েছে, ওই জায়গা থেকে লাশটা নিয়ে বের হয়ে যাওয়া, প্লাস এইখানে এই দুইটা লাশের জন্য দুইটা ইন্ডিভিজুয়াল মানুষ এসছে, সেগুলো খেয়াল করার সময় হয়নি আসলে যে তারা দেখতে কেমন। কারণ সন্ধ্যা হয়ে গেছিল, এগুলো চিন্তা করে না। ছোট বাচ্চা একটা ছিল, তাকেও আসলে শ্মশান ঘাটে ড্রপ করতে হয়েছে। এখানেও যে ডিস্টেন্সে যাওয়া কথা, রওনা দেওয়ার কথা, তাতে মনে হচ্ছিল যে সকাল হয়ে যাবে। তো তিনি সেভাবে চিন্তা করে রওনা দেন যে রাতে রওনা দিব, সকালে পৌঁছবো। আর মোস্ট অফ দ্য টাইম দূরের ট্রিপগুলো রাতে নিলে খুব আরাম করে যাওয়া যেত, বিধায় তিনি রাতে নিয়েছিলেন। কারণ অনেক বড় তো, কলকাতা অনেক বড়। আর এটা আমি বলবো যে যিনি ওই যে জায়গায় যাচ্ছিলেন সেটা একটা আসানসোলের আশপাশে, অনেকটা ঝাড়খণ্ডের কাছাকাছি। যাই হোক, সেটা ঝাড়খণ্ড না, সেটা আসলে ভুল বলা, আশেপাশে কোনো জায়গাতে। তো যাওয়ার পথে প্রতিমধ্যে যেই দুটা লাশ তিনি বহন করছিলেন, সেই দুটা লাশের দুজন লোক, একজন সামনে একজন পিছনে যিনি বসছেন তিনি আসলে ঠিক মতো বসতে পারেননি। তো রাস্তায় তেল নেওয়ার পর যখন 3 ভাগের 1 ভাগ রাস্তা সফর করা শেষ, তখন অলরেডি রাত 11টার বেশি বাজে। তিনি রওনা দিয়েছেন আরো আগে, তো রাত 11টার বেশি বাজে। যখন রাত 12:30 অথবা 1টার দিক, আসলে ঘড়ির সময় তখন আসলে মনে ছিল না, যখন 12:30 1টার দিক হবে, হঠাৎ করে তিনি দেখলেন যে দুজন লোক তাকে ইশারা দিচ্ছে ডানে ঢোকার জন্য এই গাড়িটা নিয়ে। তিনি বললেন যে ডানে কেন ঢুকবো, ডানে তো কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে তিনি রেগুলার যাতায়াত করে। তখন রাস্তাঘাট রোড এত ভালো ছিল না। তো বলে যে ডানে আমি কেন যাবো, বলে যে এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এদিক দিয়ে আছে একটা কাঁচা রাস্তা, যেটা আসলে ঢোকার মতো না। তারা তাকে ইশারা করে ডানে ঢোকেন, কিন্তু তিনি ঢোকেননি। বলে যে আমি আপনাকে যেই জায়গায় আপনি ফর্দ করেছেন, যে জায়গায় আপনি চিন্তা করেছেন যাবেন, সেই জায়গায় আমি আপনাকে নামিয়ে দিব, আমি ডানে বামে ঢুকতে পারবো না বাবু। তো তিনি কি করলেন, যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে তারা খুব রাগ হয়ে যায়, একটা পর্যায়ে সামনে যিনি বসেছিলেন তিনি বেশ রাগ হয়ে যায় যে আমাদের এখানে নামিয়ে দেন। বলে এখানে নামিয়ে দিব কিভাবে, বলে আপনি নামিয়ে দেন, আমরা এখানে আমাদের লাশ নিয়ে চলে যাব। রাত্রে 1টার বেশি বাজে বাবু, আপনি কি বলছেন, এই লাশ নিয়ে আপনি কোথায় যাবেন? বলে যে আপনি নামিয়ে দেন, আমরা লাশ নিয়ে চলে যাব। তো উনি কি করলো, গাড়িটা থামল, এবং এত জোরে চিৎকার করছিলেন, সামনে যিনি বসেছিলেন তিনি এত জোরে চিৎকার করছিলেন যে তিনি আসলে গাড়ি থামাতে বাধ্য হন। আর খারাপ ব্যবহারের চরম লেভেল পর্যন্ত চলে গেছে,
তিনি গাড়ি থামিয়ে দেন, ঠিক আছে আপনি আপনার লাশ নিয়ে চলে যান। কিন্তু সাথে সাথে এটাও ভয় পাচ্ছিল, দুটা লাশ, দুজন মানুষ, কোনো একটা বিপদ ঘটলে পুলিশের কেসের মধ্যে মামলায় পড়ে যাবে, ঝামেলা হতে পারে। তিনি নামিয়ে দেন দুইটা লাশ সহ দুইজন মানুষকে। এরকম কখনো হয়নি, দুইটা লাশ দুজন মানুষ এরকম কখনো হয়নি। তো দুইটা লাশ নিয়ে পুলিশের কোনো কাজে যেতে হয়েছে, কিন্তু দুটা লাশ নিয়ে দুইটা মানুষ এরকম কখনো হয়নি তার সাথে। তো তিনি ওই 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 যে যিনি সামনে ছিলেন তিনি গাড়ি থেকে নেমে পেছন দিকে যান। তো তিনি কি করেন, গাড়ির দরজাটা খুলে পেছনে আসছেন, মানে পেছনে এসে উপর পিছনের ইয়াটা খুলে দিবেন, ব্যাগডালাটা খুলবেন গাড়ির লাশ নামানোর জন্য। তো তিনি দেখলেন একজন তো পেছনে চলে গেছে। তো তিনি লুকিং গ্লাস এত কিছু খেয়াল না করে, ওই জায়গাটা অন্ধকার পুরা, গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ির থেকে নামেন এবং পেছন থেকে একটা গেল ট্রাক, একটা ট্রাকও গেল, দুইটা ট্রাকও গেল। আশপাশে কোনো একটা জায়গায় হয়তো যাচ্ছে, পরপর দুইটা ট্রাক যাওয়ার পরে তিনি গাড়ি থেকে নামেন, কারণ ট্রাকগুলো যাচ্ছে, অত বড় রোড না, তো জায়গা কম ছিল। তো তিনি যখন নেমে দেখেন পেছনে, তো পিছনে যখন দুইজন লোককে দেখলেন না, দুইটা লাশ দেখলেন না, তখন তার অবস্থা খারাপ হয়ে গেল। তিনি ওই জায়গায় কান্নাকাটি শুরু করে দিলেন। এই দুইটা লাশ, এক সেকেন্ডের মধ্যে তো লাশ নামানো সম্ভব না, নামিয়ে অন্ধকারে কোথায় যাবে, একটু আলো নাই, কোনো লাইট টাইট কিচ্ছু নাই, আলোই নাই, ওই জায়গাটা এমন অবস্থা, ওই জায়গায় কোনো আলো কিচ্ছু নাই। তাহলে এই দুইটা লাশ নিয়ে ওনারা কোথায় গেল? উনি হতভম্ব অবস্থায় পড়ে গেলেন। দুইটা লাশ নেই, দুইটা মানুষ নেই। তাহলে লাশগুলো কোথায় গেল? তিনি কি করলেন, গাড়ি ঘুরালেন যে আমি এখন ব্যাক করি। উনি তার রবের, তার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং যত মন্ত্র তিনি জানতেন, যতটুকু জানতেন ততটুকুই পড়ছিলেন। রাস্তার মাঝখানে হঠাৎ করে যতটুকু রাস্তা তিনি কাভার করেছেন, তারপরের রাস্তায় তিনি ব্যাক করতে গিয়ে দেখেন গাড়ি চলছে 2 ঘন্টা 3 ঘন্টা, গাড়ির রাস্তা শেষ হয় না। কারণ তিনি যতটুকু কভার করেছেন সেটা 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা, কিন্তু অলরেডি ভোরবেলার দিকে 3:30-4টা বাজে, কিন্তু তিনি অর্ধেক রাস্তাও আসেননি, মানে যতটুকু কভার করেছেন ওইটার অর্ধেকও আসেননি। তাহলে তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার হেডলাইটের সামনে, একদম হেডলাইট থেকে, তার গাড়ি থেকে হয়তো বা 150-200 গজ সামনে, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন ডিপার মারার পরে যে দূরে দুটা লাশ রাস্তার মাঝখানে পড়া। এবার তিনি গাড়ি থেকে নামেন, কারণ ওই দুটা লাশ, দুটা লাশ, হাত পা উঁচু হওয়া, পুড়ে গেছে লাশগুলো। হাত পা যে মানে কাপড় পেঁচানো, তো যে পেঁচানোর ভেতর থেকে হাত পা যে উঠে আছে সেটা তিনি পরিষ্কার দেখতে পেলেন। তো এটা তো এভাবেই তিনি গাড়িতে নিয়েছিলেন, এভাবেই কষ্ট করে গাড়িতে উঠিয়েছেন। সেই লাশগুলো ওই রাস্তার উপরে পড়া দেখেছেন। পড়া দেখার পরে উনি তো ভয়, আর উনি নেমে সাথে সাথে গাড়িতে আবার দৌড় দিয়ে ব্যাক করে ওঠেন। ব্যাক করে গাড়ি স্টার্ট দিতে যাবেন, স্টার্ট হচ্ছে না। আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দুটা লাশ পড়া, কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না। এবং উনি যে এতটুকু রাস্তা ব্যাক করলেন, কোনো গাড়ি ঘোড়া দেখেননি। অপোজিট সাইড থেকে তো কোনো গাড়ি ঘোড়া আসতে থাকবে, যেদিকে যাচ্ছে কলকাতা থেকে যেসব গাড়িগুলো আসে সেটা দিক দিয়ে যেতে পারে, কিন্তু এরকম কোনো গাড়ি ঘোড়ার কিচ্ছু সাইন তিনি পেলেন না। ওই মুহূর্তে তিনি দেখলেন ওই দুইটা লাশ পড়া, এবং ভোর পর্যন্ত তিনি অপেক্ষা করার টার্গেট নিলেন, যেভাবে হোক গাড়িতে বসে থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে 10 to 15 মিনিটসের মধ্যে তার গাড়িটা স্টার্ট হয়ে যায়। গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পর তিনি গাড়ি স্টার্ট দেন এবং যেদিকে মন চায় সেদিকে দৌড় দেন বলে গাড়িটা নিয়ে দৌড় দেন। গাড়িটার সামনে লাশকে ক্রস করে যাননি, তিনি গাড়ি ঘুরিয়ে পেছন দিকে রওনা দেন। পেছন দিয়ে রওনা দিয়ে দিতে গাড়ি চলতে থাকে ভোরবেলা। তিনি ভোরবেলা যখন, মানে এইটা একটা ইনসিডেন্ট যেটা তিনি কখনো ভুলবেন না। তিনি যে জায়গাটা, যে শ্মশান ঘাটটায় যাচ্ছিলেন সেটা তিনি চেনেন, এটা তার চেনা জায়গার মধ্যে একটা, তিনি গেছেন বহুবার। তো তিনি টার্গেট করেন পেছনে যেহেতু যাচ্ছি, একবার শ্মশান ঘাটের ওই জায়গাটায় চলে যাই, ওই জায়গায় তো অপরিচিত লোক আছে, ওই জায়গার পরিচিত পুরোহিত তার আছে, মানে ওই জায়গাটা তার পরিচিত, যে জায়গায় তিনি যাচ্ছিলেন ওই দুইটা লাশ নিয়ে। তিনি ওখানে রওনা দিয়ে দিই। এখন তো এদিকে যেতে পারলাম না, যতদূর চাই, যতটুকু গাড়িতে তেল আছে। তো একটা পর্যায়ে তিনি যখন ওই শ্মশানের আশপাশে পৌঁছালেন, তিনি যেয়ে দেখেন যে দুটা লাশ সেখানে পুড়ছে। শ্মশান ঘাটের কাছে যাওয়ার পরে কিছু মানুষজন জড়ো হওয়া। তো উনি বললেন যে এইখানে দুটা লাশ পুড়ছে, এখানে আমার দুটা লাশ নিয়ে আসার কথা ছিল। এই লাশগুলো আমি পথিমধ্যে, উনি পুরোহিতকে জানালেন, আমি দেখলাম আমার গাড়ি থেকে লাশগুলো উধাও হয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। এর মধ্যে আমি যখন আবার ব্যাক করতে গেছি, লাশগুলোকে আমি রাস্তার মাঝে পড়া পেয়েছি। এরকম আমার জীবনে কখনো ঘটেনি। আমি জাস্ট
আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা দিয়েছে এই পাশে। তো উনি অনেকটা ভোরবেলা বলতে হচ্ছে সকাল 6টা-7টার দিকে ওই শ্মশানের কাছে পৌঁছান এবং ওখানে যেয়ে দেখেন যে দুটো লাশ পুড়ছে। তখন ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করেন যেখানে যে দুটো লাশ পোড়ানো হচ্ছে এটা কি অ্যাক্সিডেন্টের লাশ কিনা। তখন তিনি বলেন না, তো এটা তো আমাদের এলাকার দুটো লাশ আজকে এসছে সেখানে, এটা অনেক বড় শ্মশানঘাট বলে, এটা আমাদের এলাকার, এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের লাশ আসেনি, আর আমি তো জানি যে কার কার লাশ এসছে, সুতরাং অ্যাক্সিডেন্টের লাশ তো এখানে আসেনি। তো বলে যে এখানে আমার আজকে দুটো লাশ নিয়ে আসার কথা ছিল, সেই দুটো লাশ অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল। তখন তিনি মেলাতে পারছিলেন না, আসলে এই সময়টাই তার থাকার কথা ছিল, গতকালকে তিনি যদি রওনা দিতেন ঠিক মতো এই সময়টা তার থাকার কথা ছিল এবং এই সময়ই আসলে শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল, কিন্তু তিনি হিসাব মিলাতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি থেকে রেস্ট নিয়ে সেই জায়গাটায় কিছুক্ষণ থেকে প্রায় 6-7 ঘন্টা থেকে একটা পর্যায়ে রেস্ট নিয়ে তাকে গাড়ি নিয়ে দিনের বেলায় ব্যাক করতে হয়েছে কলকাতাতে। তার ভাষ্যমতে এই প্রথম তিনি প্যারানর্মাল কিছু জিনিসের সম্মুখীন হলেন, যেখানে তার গাড়ি থেকে লাশই উধাও হয়ে গেছিল। এবার আসি 1998 সালের একটি ঘটনায়। এই ঘটনাটি বলতে যে তার নাকি হাত পা পর্যন্ত কাঁপছিল এবং বলেছেন যে তিনি এটা যাদের পরিবারের যাদেরকে বলেছেন তারা সবাই বেশ ভয় পেত। বাচ্চাদের বেশ পছন্দ ছিল ঘটনাটা, কারণ বাচ্চারা অনেকে শুনতে চেত। একটা পর্যায়ে তিনি ঘটনাটা বলা বন্ধ করে দিয়েছিলেন, কারণ গল্প বলতে বলতে এই ঘটনাটা তিনি খুব গিল্টি ফিল করতেন, কারণ এই ঘটনাটা তার সাথে একটা ছোট বাচ্চার সাথে ঘটে যায়। আসলে বাচ্চাটা বলতে জিনিসটা এরকম যে এটা ওনার শেষ ঘটনা এবং এটার পরে তিনি আর কখনো কোনো কিছুর সম্মুখীন হয়নি, কারণ তিনি একটা পুরোহিতের কাছ থেকে একটা জিনিস নিয়েছিলেন যেটা তার সাথে থাকার কারণে তিনি মনে করেন যে তার কাছে তিনি আর কোনো কিছু দেখেননি। আর এরপরে একটা সময় তিনি এই ব্যবসা বন্ধ করে দেন, সেটা তিনি কন্টিনিউ করেননি। তখন তিনি লাশ আনা নেওয়া, রোগী আনা নেওয়া করতেন এবং অনেক সময় অনেক ক্ষেত্রে যাত্রী টাকা দিতে না পারলেও দেখা যেত একটা সামান্য টাকার বিনিময়ে তিনি এই কাজগুলো করতেন। এটা তার ভাল লাগতো, এটা তার একটা নেশার মতো ছিল। তো 1999 থেকে 2000 সালের দিকের কথা, একটা বাচ্চা হাসপাতালে মারা যায় এবং সে হাসপাতাল থেকে মারা যাওয়ার পরে বাচ্চাটা আসলে ছিল কলকাতার বাইরে একটা হাসপাতালে এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন বিধায় তিনি ওই ট্রিপটা নেন। তো হাসপাতাল থেকে তার ওই বাচ্চাটার মা, ছেলেটার বয়স হচ্ছে 9 বছর বয়স, ছেলেটা পানিতে পড়ে মারা গিয়েছিল। তিনি কোনো একটা কারণে সেই জায়গায় হয়তো বা কোনো একটা কারণে গিয়েছিলেন, এটা তার প্রপারলি তিনি ফাইজুল ইসলাম ভাইকে বলেননি। তো তিনি যেহেতু ওই জায়গায় কাজের জন্য গেছিলেন, এখানকার ওয়ার্ড বয়রা প্লাস ওই হাসপাতালের লোকজন তার পরিচিত ছিল। ওই যে ছেলেটা পানিতে পড়ে মারা গেছিল, ছেলেটা সকালবেলা এই ছেলেটার লাশ নিয়ে আসা হয় এবং লাশ নিয়ে আসার পরে ডাক্তাররা বলে যে ছেলেটা বেঁচে নাই। তো ছেলেটা লাশটাকে বাইরে রেখে কান্নাকাটি চলছিল, লাশের উপর দিয়ে একটা কাপড় দিয়ে কান্নাকাটি চলছিল। তখনও বাসায় বা এই হাসপাতালের বাইরে নেওয়ার প্রিপারেশন চলছে, তখনও নিয়ে আসা হয়নি। তো তিনি দেখেছেন ছেলেটার লাশটা, তিনি দেখেছেন ওখানে লোকজন উপস্থিত, জনতার বেশ একটা ভিড় ছিল। এটা তখনকার সময় একটা লাশ দেখলে মানুষজন এরকমই ভিড় করতো আর কি। তো তিনি ওই লাশটা দেখেন এবং একটা পর্যায়ে যখন সব কাগজপত্র সম্পন্ন হয় হাসপাতালের সাথে, ওর বাবা মা যখন আত্মীয় স্বজন সহ এই লাশটাকে নেওয়ার পরিকল্পনা করছিল, তখন আসলে ওই হাসপাতালের ওয়ার্ড বয় দিয়ে তিনি ট্রিপটা নেন। কলকাতা থেকে প্রায় ওই যে জায়গার হাসপাতাল, কলকাতা শহরের বাইরের একটা হাসপাতাল, ছোট হাসপাতাল, সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটা জায়গায় তিনি 150 কিলোমিটার দূরে, 200 না 150 কিলোমিটার দূরে একটা জায়গায় তিনি নিয়ে যেতে হবে তাকে, এবং এইটা বেশ ভালো একটা ভাড়ায় তিনি ঠিক করেন। তো গাড়িতে ওঠেন হচ্ছে এই যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটার চাচা ওঠে এবং বাচ্চাটার বাবা ওঠে পেছন দিয়ে। তো যাই হোক, গাড়িটার মধ্যে ওঠার পরে ওরাও আরেকটা গাড়ি ভাড়া করে তারা রওনা দিয়েছে। তাদের বাড়ি হচ্ছে ওই জায়গাতে। তারা এই জায়গায় এসে আসলে বেড়াতে এসেছিল, বাচ্চাটা পানিতে পড়ে গেছিল, সেটা হচ্ছে আসল ঘটনা। তো যাই হোক, পরে ওনারা যখন ফেরার পথে রাস্তার মাঝখানে যখন ওনাদের বাড়ি মানে বাচ্চা ছেলেটা যে মারা গেছে সেই ছেলেটার বাড়ি কাছাকাছি যখন চলে এসছেন তিনি, তখন তার কাছে মনে হচ্ছিল যে পেছনে তাকাই, আমি পেছনে লুকিং গ্লাসে ছেলেটার বাবাকে দেখতে পাচ্ছি না। তিনি একটা পর্যায়ে গাড়ি যেহেতু আস্তেই চালাচ্ছিলেন, তিনি লুকিং গ্লাসে না একটা হালকা করে পেছনে তাকান, ঘাটটা বাঁকা করে। তিনি দেখেন ছেলেটার বাবা
মাথাটা হেলান দিয়ে গ্লাসের সাথে শুয়ে আছেন, এবং যেই লাশটা নিয়ে তিনি যাচ্ছিলেন সেই লাশটা মাথা উঁচু করে রেখেছে। মানে লাশটা এখানে একটা ফ্ল্যাট সারফেসের উপরে ছিল, গাড়িটার একটা স্ট্রেচারের উপরে ছিল, ওই স্ট্রেচার থেকে মাথাটা উঁচু করে রেখেছে ছেলেটা। ছেলেটা ফুলে ফেপে ছিল, এটা সত্য। 9 বছর একটা বাচ্চা, বেশ ফোলা ছিল, তো হাত পা ফোলা ছিল, এবং উপর দিয়ে খুব আহামরি কাপড় পেঁচানো হয়নি, জাস্ট একটা উপর দিয়ে কাপড় দেয়া। তার কাছে মনে হচ্ছিল যে সেটা মাথা উঁচু করা। গাড়ি চালানো অবস্থায় জোরে একটা চিৎকার দেন, এবং পাশেই অবস্থিত চাচাকে বলেন যে এই আপনারা দেখেছেন, পিছনে অবস্থা দেখেছেন, কি অবস্থা, ঘটনা কি? তিনি রিফিউজ করছিলেন যে আমি আর যাব না, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি কি দেখলাম এটা। তো তখন চাচা বলছে আপনি কি দেখেছেন? বলে যে আপনাদের লাশ উঠে বসে আছে, মাথা উঁচু করে বসে আছে। এটা আমি যেতে পারবো না বাবু, আমাকে মাফ করুন, আপনারা নেমে যান, আপনাদের লাশ নিয়ে আমি পারবো না যেতে। আমি দরকার হলে এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের গাড়ি ঠিক করে দিই, এই জায়গাটা এখনো গভীর রাত হয়নি, আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিই, আপনারা চলে যান, আশপাশের দোকান খোলা। বলে কি বলছেন বাবু চাতা, আপনি কেন আমাদেরকে নামিয়ে দিবেন? আপনাকে আমাদের জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, আমাদের কি সমস্যা? তো উনি আবার গাড়ি থেকে নেমে পেছনে যে দেখে যে না, লাশ তো লাশের জায়গায় আছে, সেটার বাবা ঘুমোচ্ছে, ওই যে বাচ্চাটা মারা গেছে তার বাবা ঘুমোচ্ছে ওই সময়। তখন তাকে ডাক দেওয়া হয়, আপনি একটু জেগে থাকেন, আর আপনি আমাদের সাথে জেগে থাকেন, কথা বলেন, তাহলে আমার যেতে সুবিধা হবে। অনেক রিকোয়েস্টের পর তিনি রাজি হন যে আচ্ছা ঠিক আছে আমি যাব, এবং প্রতিমধ্যে নামিয়ে দেওয়াটা খুবই খারাপ দেখা যায়। এবং সারাটা রাতে তিনি এরকম তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে পুরাটা রাস্তায় গেছেন, এবং রাত 2টার দিকে তাদের ডেস্টিনেশনে মানে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় তারা রাত 2টার মতো সময় নিয়ে পৌঁছান। এবং পৌঁছানোর পর তিনি ওখানে মানে লাশকে নামানোর পর 1 সেকেন্ড দেরি করেন না, ওখান থেকে রওনা দিয়ে তিনি চলে যান তার এক বন্ধুর বাড়িতে, যেটা তো ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। পরে বন্ধুর বাড়িতে যে সেখানে তিনি পরে রাত থেকে পরে সকালবেলা তিনি রওনা দেন। তো ছোট বাচ্চা নিয়ে এটা একটা ঘটনা তিনি সম্মুখীন হয়েছিলেন, এবং বলেছেন যে এরকম একটা বাচ্চা লাশ নিয়ে যাওয়ার পর সেটা উঠে দাঁড়াবে না, আমার সাথেই কোনো সমস্যা ছিল নাকি লাশের সাথে কোনো সমস্যা ছিল, এই বেড়া কলে তিনি। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005-6 সালের মধ্যবর্তী সময়, এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি, বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন, তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক, এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তোবা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন, এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগিতা, মানে ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল
এর অধিকাংশ ঘোড়াগুলোই এক করে আসে না, মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় যায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার দুইটা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব, এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্তা বলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে কি হয়েছে? তার স্ত্রী বলে তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন আর বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে, সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন।
খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন কি হয়েছে। লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি। তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকা ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করে নাই, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান উনিও ঠিক 4 দিনের মাথায়, সকালে না বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে কি সমস্যা, তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না, তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ভাব এসেছে, ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সব বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন কালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে
একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ, ক্রমশ জোরালো হয়, কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে? উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছ। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে তাকে ক্ষমা করে না এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশিই হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়।
প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরো কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে, মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকতো। সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আসসালামু আলাইকুম, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আকরাম শেরপুর থেকে। রোমেল তার নানাবাড়ি এলাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রোমেলের পাঠানো ঘটনায়।
রবিনের নানাবাড়ি এলাকা হচ্ছে হাওড় অঞ্চল, আর এই ঘটনাটি ঘটেছিল 2010 সালের দিকে। তা হাওড় অঞ্চলের ওই জায়গায় অনেক মহিষের বাথান ছিল। মহিষের বাথানটা হচ্ছে এরকম, যখন বর্ষাকালে হাওড় তো ভরে থাকে, যখন শুষ্ক মৌসুম হয় তখন হাওড়ের পানি কমে যায়, বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে চরের মতো হয়ে যায়। তো তখন কিছু মানুষ সেখানে একটা ব্যবসা করেন, সেটা হচ্ছে মহিষ নিয়ে আসেন ওইখানে অনেক, যাদের একটু টাকা পয়সা আছে তারা অনেক মহিষ সংগ্রহ করে সেখানে নিয়ে আসেন, এসে সেখানে মহিষের বাথান করেন, এই চর অঞ্চলে মহিষ পালন করেন। এবং সেখানকার যারা একটু সুবিধা বঞ্চিত, একটু আর্থিকভাবে দৈন্য দশায় যারা আছে সেখানে রাখালরা, তাদেরকে ওখানে তারা কাজ দেন, বলে যে তোমাদের কাজ হচ্ছে এই মহিষগুলোকে এখানে পালা এবং এদের খাওয়া দাওয়া মেনটেনেন্স করা। তো খাওয়া দাওয়াটা তারা করে শান্ত চরের বিস্তীর্ণ চর, মানে এতদিন পানিতে ডুবে থেকে উর্বর হয়ে যায়, ওখানে ঘাস ওঠে, সেই ঘাস খেয়ে মহিষ ওখানে থাকে। আর তাদেরকে গোসল টোসল করা এনে চরের একটা জায়গায় তারা একটা বাথানের মতো, মানে একটা খোয়াড়ের মতো করে রাখে। তো সেখানে থেকে মহিষগুলোকে তারা ওখানে পালে ওই সময়টাতে, এবং মহিষের দুধ ইত্যাদি ইত্যাদি কালেক্ট করে, যেগুলো মাংসর জন্য প্রসেস করা, সেগুলো নিয়ে যায় ওখান থেকে। মোট কথা মহিষের দায়িত্ব দিয়ে দেন রাখালদের কাছে, এবং রাখালকে তারা অনেকে আছে একটা টাকা পয়সা দিয়ে রাখেন, অনেকে তাদেরকে একটা পারিশ্রমিক দেন, আবার অনেকে দেখা যাচ্ছে তাদেরকে কিছু লভ্যাংশ দেন। তো যাই হোক, এর ফলেই রাখালরা ওখানে কাজ করে। তো রোমেলের নানাবাড়ি এলাকায় এরকম একজন মানুষ ছিল, নাম ছিল বদিউল। তিনি ছিলেন পেশা একজন রাখাল। তো রাখাল, তার আসলে তেমন অর্থবিত্ত কিছু ছিল না, তিনি কাজ করতেন এরকম, যখন বাথানের টাইম আসতো বাথান করতেন, আবার কেউ কৃষি কাজ করলে তাকেও হেল্প করতেন। তো বদিউলের এইভাবেই চলতো আর কি, সে মোটামুটি একটু দৈন্য দশা, আবার মাছ টাছও ধরতো হাওড়ে যখন পানি থাকতো, এরকম অবস্থা। তো বদিউল একবার এরকম সে একটা অফার পেলেন একজন ব্যক্তির কাছ থেকে, যে কিছু মহিষ সে পালতে চায়, তবে তার তেমন মানে খুব বেশি মহিষ ওঠানোর মতো অবস্থা নাই। এই গোটা 25 মহিষ নিয়ে তিনি একটা ছোট্ট বাথান করতে চান। আর এছাড়াও মহিষ আরো বেশি উঠাতে পারবেন না, কারণ ওই সময় ওই সিজনে অনেকেই এই বাথানের কাজ করে। তো তাদের মধ্যে যারা যারা করে ওই এলাকার মানুষ, তাদের মধ্যে সার্বিক আলোচনা হয় এবং এক একজনের প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো নিয়ে আর কি একটা ভাগাভাগি হয়। তো যাই হোক, তার ভাগে একটা ছোট্ট জায়গা তিনি পাইছেন যেখানে তিনি একটা বাথান করতে পারবেন ওখানে, এবং চর লাগে তো বিশাল চর, সেখানে ওই মহিষগুলো ঘাস খায় থাকে এরকম। তো তিনি বদিউলকে বলে যে এরকম জায়গা একটা পাইছি, তো তুমি যদি গোটা 25 মহিষ পালতে পারো, তুমি একা পারলে একা পারবা, সাথে নিলে মানুষ নিবা, তোমার খুশি। যাই হোক, তোমাকে এত টাকা দিব আমি, রোজগার খরচও দিব এত টাকা, আর তোমাকে লাভের থেকেও কিছু অংশ দিব, তো সামান্য কিছু অংশ। তো বদিউল রাজি হয়ে যায়, বদিউলের জন্য এটা বেশ একটা ভালো অফার। বদিউল বলে যে আমি গোটা 25 মহিষ একাই রাখতে পারি, আমার কারো লাগবে না। তো লোকটা বলে যাই হোক, তো মোটামুটি আগে তোমার বাথান রেডি করতে গেলে তো আমি তোমাকে ওইটা আমার নিজের মানুষ দিয়ে করে দিব। তো যেটা হয় যে ওইখানে তাকে একটা ছোট ঘর তো করে দিতে হয়, ঘর করে দিতে হয়, একটা এই মহিষ রাখার জন্য আলাদা একটা ব্যারিকেড দিয়ে একটা জায়গা বানায় দিতে হয়, যেখানে নাকি বাউন্ডারি থাকে। তো ওগুলো ওই লোক তৈরি করে ওই জায়গায়, আর বদিউলকে নিয়ে দেখায় জায়গাটা। তো বদিউল দেখে যে এই জায়গাটা একটু অন্য দূরে আর কি, অন্যান্য বাথান টাথান আছে তার কাছাকাছি না, হ্যাঁ, মানে বেশ দূরে। ওই গেলে তাদের ওই যে জায়গাটা শুকায় গেছে, ওই জায়গার মাঝখান দিয়ে বিশাল চর উঠছে, চরের এক প্রান্তে আর কি দিছে তাকে জায়গা, বলছে যে এইখানে থাকবা, এইখানেই তো ঘাস টাস খাওয়াইতে হয়, ওখানে ঘোরাঘুরি। তো বদিউলকে দেখাইতেছে আর কি তিনি ঘরটার করার আগে। তো হেঁটে হেঁটে পুরা জায়গাটা ঘুরে ঘুরে একটা প্রান্তে শেষ মাথাটায় বদিউলকে নিয়ে আসে ওই লোক, এনে বলে কি দেখো ভাই, তোমার একটা ভালো বুদ্ধিতেই বদিউল, তুমি ওইখানে থাকবা তো ভালো কথা, বাথান নিয়ে থাকো, এই জায়গা সম্বন্ধে কিন্তু এইখানে বদনাম আছে, এখানে আসো না, এই জায়গায় কোনায় আর আসবা না রাত্রেবেলা। বলে কেন? এই যে দেওয়ের জায়গা, এখানে দেওয়ের জায়গায় এটা বদনাম আছে, এই জায়গায় আসবা না, তুমি তোমার জায়গায় থাকবা বাথান নিয়ে, আর এই তো এইখানে রাত্রেবেলায় কোনায় আর আসবা না। তো সে তিনি বুঝাই দেন। তো বদিউল তাকায় দেখে যে ওই জায়গাটা কি আসলে, এই চরটা তো এরকম ঘুরে গেছে, ওই জায়গাটা মনে হচ্ছে ওটা 3 কোণার মতো একটা কোণা আর কি, দুই পাশ থেকে মানে এরকম সমান হয়ে নেমে মাটিটা এরকম নেমে গেছে নিচের দিকে, এবং ঢেউ এসে এসে বাড়ি খাচ্ছে, এবং তার থেকে পরে কিছুটা এরকম জলাধার পানি ওখানে, সেই পানি তখন আছে, আর ওই পাশে বিশাল গাছগাছালি, বিশাল একটা বনের মতো, তার পাশে একদম মাঠ ওদিকে। তো ওই লোক তখন তাকে বলে, বদিউলের যে মানে যে বাথানের মূল মালিক, তিনি বলেন যে ওই জায়গায় কিন্তু বিস্তীর্ণ জায়গা, ওখানেও যে কিন্তু ঘাস খাওয়ানো যায়, কিন্তু ওদিকে নিবা না, কিন্তু জায়গা কিন্তু দেওয়ের চর, মানুষ বলে খারাপ, হ্যাঁ, তোমার ওই ওখান থেকে কিন্তু সমস্যা হবে। আর ওখানে মানুষ মহিষ যারাই ওখানে নেয়, সেই মহিষের সমস্যা হয়, মহিষ অসুস্থ হয়ে যায়, নাহলে মহিষ খুঁজে পায় না, কিছু না একটা সমস্যা, ওদিকে যাবা না। তুমি আর খেয়ালও রাখবা তোমার মহিষও যেন নিজে ওদিক না যায়, হ্যাঁ, তো তুমি এইদিকে থাকবা না, এই পাশে থাকবা, বুঝায় দেয়। তো বদিউল বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তো সময় মতো ওই লোক তার মানুষজন দিয়ে ওই চরের পাশে বদিউলের জন্য ঘর তৈরি করে দেয়, সেই তার মহিষ থাকার জন্য সেই জায়গা বানায় দেয় বাউন্ডারি দিয়ে, মানে সুন্দর করে জায়গা টাকা দিয়ে, এবং সে তার লোক দিয়েই মহিষ এনে ওই জায়গাটা মানে পছন্দ করে কিনে তার পছন্দ মতো মহিষ এনে ওই জায়গায় সেট করে দেয়। বদিউলকে বলে সব বুঝে নাও। তো বদিউল দেখেও মোটামুটি খুশি, কারণ বদিউলের কাছে বেশ লাগে জায়গাটা, একদম অন্যরকম সুন্দর। হ্যাঁ, বেশ খুব পছন্দ হয় বদিউলের। আর বদিউল একা একা এরকম থেকে অভ্যস্ত। তো বদিউলের অভ্যাস ছিল বাঁশি বাজানো আর মাছ ধরা, এটা তার একটা অভ্যাস। সে এটা সবাই জানে, এর জন্য অনেকে তারা বলতো পাগলা বদি, কারণ সে বাঁশি বাজাইতো রাতের বেলা, যে বসে বসে বাঁশি বাজাইতো, এবং তার বাঁশির সুর এরকম হয়তো অনেক সময় ভয় পেতো মানুষ, কেমন যেন একটা বিষাদময় একটা সুর তৈরি করতো বদিউল, এই জন্য পাগলা বদি বলতো অনেকে, তারা ভয় পেয়ে। তো তার মালিক তাকে বলে, এই বদিউল, তুমি তোমার পাগলা বাঁশি কিন্তু কোথাও যায় বাজা বানায়, এই রাতের বেলা এখানে বসে বসে পাগলা বাঁশি বাজাও না, বিশেষ করে ওই মাথায় তুমি যাবাই না। আবার তাকে ওয়ার্নিং দেয় আর বলে যায় যে প্রতি 2 দিন পর পর আমার ম্যানেজার আসবে তোমার জন্য জিনিসপত্র নিয়ে, তোমার এই যে খাবার দাবার যা এখানে লাগে তার ব্যবস্থা, তরি তরকারি যা লাগে সব দিয়ে যাবে, তোমার টাকা পয়সা টুকিটাকি যা লাগে দিবে, আর তোমার অন্য কোনো দরকার হলো তার মাধ্যমে জানাই দিবে আমার কাছে, আমি কিন্তু কাদা পাড়া এখানে আসবো না। তো মানে ওখানে আসতে গেলে, বাথানে আসতে গেলে বেশ অনেক দূর কাদা পাড়ায় আসতে হয় আর কি, মানে পানির ওখানে কম, তো অনেকেই আছে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। তো মালিক বলছে যে আমি কিন্তু এরকম প্রতিদিন কাদা পাড়াবো না, একদিন পর পর ম্যানেজার আসবে, আর তুমি এখান থেকে এই যে ডিঙি নৌকা তোমারই দিছি এটা নেবে একদম পাশে যে তার সাথে কথা বলবা, আর খবরদার নৌকা নিয়ে কিন্তু ওই যে বলছি ওই মাথার চরে যাবা না, নদীর নৌকা নিয়ে যাবাই না, ওই চর কিন্তু আমি তোমার বুঝছি যে তোমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু তুমি যেও না। তো বদিউলকে সে বলে দেয়। তো বদিউল সবকিছু আচ্ছা আচ্ছা বলে বিদায় দেয়। তো উনি চলে যান, ওই বাথানের যে মূল মালিক তিনি চলে যান। বদিউলের কাছে বেশ লাগতে থাকে। মালিক যখন চলে গেছে তখন দুপুর পার হয়ে গেছে, সে মহানন্দে তার খুশিতে তার মহিষগুলাকে নিয়ে সে হেঁটে বেড়ায় চরের মধ্যে, সেগুলাকে ঘাস খাওয়ায়, ঘুরায় ফিরায়, এবং সে মাঝে মাঝে তার মাথায় প্ল্যান আসছে যে যেদিক দিয়ে সে তাকে যেতে মানা করছে ওখানে সে যাবে না, কিন্তু সে ওই পাশের অন্য পাশের ওখানে মহিষ নিয়ে যাবে, সে প্রায় যে ওগুলাকে ঘাস খাওয়ায়, গোসল করায়, আবার নিয়ে আসবে এদিকে, মানে এটা তার সময় পার হবে। তো বদিউলের প্রথম রাত এই চরে, মানে সে কিন্তু এই চরে বা এই চরের আশেপাশের কোনো চরে বা এলাকায় সে রাত কাটায়নি এর আগে, এরকম একলা রাত কাটায়নি। এর আগে সে ওই যে হাওড়ের কাছে ওই যে মাছের চাষ করছে, কেউ ওই যে জালি দিয়ে আটকায়, সেসব জায়গায় ছিল, রাতে সে থাকছে, বা অন্য জায়গায় বাথান ছিল সেখানে সে রাত কাটাইছে, বাট এই চরটাতে সে প্রথম। তো বদিউল সবসময় নতুন জায়গায় গেলেই সেখানকার মানে এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করতে, কেমন এইখানেও সে চেষ্টা করতেছে। কমন এনভায়রনমেন্ট হচ্ছে বাথানে থাকলে যেটা হয়, সে ওই যে তার মহিষের শব্দ শুনে, টুকিটাকি শব্দ, আর এইখানে আরেকটা একটু অন্যরকম লাগতেছে, বিকজ অফ সে একলা। অন্য জায়গায় কিন্তু তার সাথে 1-2 জন থাকে, এখানে সে একদম একলা। তো সেই শব্দগুলো শুনতেছে মহিষের, এটা কমন জিনিস। তো সে শুয়ে শুয়ে রাতের বেলা কান পেতে আসে। অনেক সময় দেখতো যে এরকম সে এই চরের মধ্যে থাকলে পাশ দিয়ে নৌকা টোকা যায় রাতের বেলা, জেলেরাও যায়, আবার মানুষ পার হয়ে যায় দিক থেকে ওদিকে নৌকায় করে, তো সেগুলো শব্দ। তো এইখানে কোনো সেই ভটভটি নৌকা, মানে ইঞ্জিন চালিত নৌকার কোনো শব্দ নাই। সেইটা খেয়াল করলো অনেকক্ষণ যাবত, তার তো ঘুম আসতেছে না, নতুন জায়গায় ঘুম আসেও না সহজে। তো সে বুঝতে পারলো যে এইখানে কোনো নৌকা কেন জানি যায় না। তো বদিউলের শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে আমি একটু জায়গাটাকে দেখি, মানে এই চরে আছি, চরটা যদি না দেখি রাতের পরিবেশ কেমন লাগবে। এই চিন্তা করে বদিউল উঠে তার হ্যারিকেনটাকে বাড়ায়, মানে বেশ দেখা যায় হ্যারিকেনের সর্বোচ্চ আলো বাড়ায় দেয়, সলতে বের হয়ে সে আলো জ্বলতেছে। তারপর সে তার বাঁশিটা নেয় সাথে, তার একটা মোটা বাঁশি ছিল, সে বাঁশিটা নিয়ে হ্যারিকেনটা নিয়ে সে বের হয় তার কুড়ে ঘর থেকে। বের হয়ে দেখতেছে যে সেই ঝিঝি পোকার শব্দ বেড়ে গেছে, মানে যেহেতু ঘরের মধ্যে যতটুকু শোনা যাচ্ছিল তার থেকে বেশি, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তো সে চিন্তা করলো যে দেখি আগে মহিষগুলার কি অবস্থা। তো হ্যারিকেন নিয়ে সে হেঁটে হেঁটে গেল মহিষের এখানে। তো গিয়ে দেখলো যে হ্যাঁ, মহিষ তার মতোই আছে, বাইরে দিয়ে ঘেরা দেওয়া জায়গার মধ্যে সব মহিষগুলা আটকে রাখা আছে। তো সে চিন্তা করলো এইবার আমি একটু হেঁটে হেঁটে দেখি সামনে কি অবস্থা। তার কুড়ে ঘরের সামনে জায়গাটা ঘাস টাস কেটে পরিষ্কার করা ছিল বেশ অনেক দূর, কারণ এই জায়গাতে হাঁটাহাঁটি করা যায় উঠানের মতো, এবং ওখানে একটু জায়গা রাখছে সে যাতে কিছু সবজি লাগাইতে পারে এরকম, আর একটা ভেড়ার মতো করা। তো ওইখান থেকে হেঁটে সে বেরোলো সামনে, বেরোতে দেখতে ঘাস, বেশ লম্বা লম্বা ঘাস, এবং আকাশে একটা চাঁদ উঠছে, বেশ বড় চাঁদ। সেই চাঁদের আলোতে পুরা ঘাসের যে মানে বিস্তীর্ণ জায়গাটা, এটা একদম মানে সুন্দরভাবে মানে জল করতেছে পুরা। তো বদিউলের কাছে মনে হলো এত সুন্দর জায়গা, আমি যদি একটু না হাঁটি তাহলে এটা কেমন হয়, হেঁটে আসি, এখানে আর কি হবে, এখানে আর কি রাতের বেলা, আমি তো এলাকারই সন্তান। এই চিন্তা করে বদিউল হাঁটা ধরলো।
তো ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছে আর খুব সাবধান, সে হারিকেনটা ধরে রাখছে। ঘাসটা বেশ উঁচু উঁচু জায়গায়, উঁচু উঁচু ঘাস, তো হারিকেন উঁচা করে হাঁটতেছে কোনো সাপ খুব মানে না পড়ে সামনে। আর ওই যে বাঁশের বাঁশি আছে সেটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে তার কাছে এত সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পড়ে দূরের সেই পানি দেখা যাচ্ছে, পানির উপর ঝিকমিক করতেছে চাঁদের আলো, আর তার ওই পাশে দূরে চর দেখা যাচ্ছে, আর এই পাশে গাছগাছালি। তো সে হাঁটতে হাঁটতে আসলে চলে আসছে কোন জায়গায়, যেই জায়গায় তাকে তার মালিক বলছিল এইখানে ঘুরবা না, ওই জায়গায় সে চলে আসছে। এসে দেখতেছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ ঘাস এইখানে অপেক্ষাকৃত ছোট, আর ওই যে 3 কোণার মতো এরকম মাটিটা নেমে গেছে ওখানে, আর এই পাশে ছলাৎ ছলাৎ করে পানি এসে বাড়ি খাচ্ছে। আর তার ওই পাশে মানে এই যে পানিটা যে ওই পাশে যে যেখানে উঠছে সেই জায়গাটা অনেকটা মনে হয় সমুদ্রের বিচের মতো, মানে বালির মতো এইভাবে নেমে গেছে। এবং তার ওই পাশে দেখা যাচ্ছে ঘাসের প্রান্তর, আর তার ওই পারে হচ্ছে চাঁদ। এত সুন্দরভাবে জায়গাটা তৈরি হয়েছে বলার মতো না। আকাশের মেঘগুলো খণ্ড খণ্ড ভাসতেছে, ওইটার মধ্যে চাঁদের প্রতিবিম্ব। মানে আসলে বদিউল পুরো হারায় গেল। তার আর বলে যে মালিক কি বলছে, কিসের দেবের চর, এই যে মানে আজে বাজে কথা, আমি তার মহিষ না নিলে আমি যেখানে যাই কি আসে যায় বলে সে ওখানে বসলো। কিছুক্ষণ বসে সুন্দর করে সে তার বাঁশি বাজানো শুরু করলো। তো বাঁশি বাজাতে বাজাতে মানে বদিউল আসলে মোহিত হয়ে গেছে। হারিকেনটা কমাই দিছে সে, যেহেতু যাতে তার তেল বেশি খরচ না হয়। বাঁশির শব্দ ছড়ায় যাচ্ছে চারিদিকে। আর বদিউল আসলেই কিছু ধুন জানতো, যে ধুনটা আসলে একটু অন্যরকম, মানে এই জন্যই তাকে পাগলা বদি বলতো মানুষ, যে এই ধুনটা মানে শুনলে একটু ডিফারেন্ট লাগে, এটা স্বাভাবিক না, বেশ মনে হয় যে বেশ অন্যরকম, মানুষের মানে মনের মধ্যে একটা আঁচড় কেটে যায়, এরকম একটু দুঃখ ভাবটা মানে চড়ে ওঠে ভেতরে, বিষাদ একটা ভাব চড়ে ওঠে। এবং এটাতে বদিউল নিজেই জানতো না যে সে যখন এই ধুনটা বাজাইতো সে নিজেই নিজের মধ্যে হারায় যেত এরকম। তো বদিউল অনেকক্ষণ ধরে এই ধুনটা বাজায় সে খেয়াল করলো, ওদিকে তাকায়, তার কাছে মনে হলো যে আশেপাশের এই যেই ঘাসগুলা দূরে কেন জানি মনে হচ্ছে ওইখান থেকে কেউ তার এই বাঁশির শব্দ শুনতেছিল, এরকম তার কাছে মনে হয়। একটু গাটা কাটা দিয়ে ওঠে বদিউলের, মনে হয় যে কেউ না, মানে আরো মানে একাধিক কোনো মানে কেউ আছে ওখানে, তার এই বাঁশির শব্দ শুনতেছিল। বদিউলের গা কাটা দিয়ে উঠে সে তাড়াতাড়ি ঘুরে মনে করে চলে যাই বাথানে, ভয় লাগে তার কাছে। তো সে যখন হেঁটে আসতেছে তার কাছে কেন জানি মনে হয় তার পিছনে পিছনে কেউ হেঁটে হেঁটে আসতেছে, মানে সে স্পষ্ট ফিল করে, মনে হয় যে সে যে ঘাসগুলো পাড়া দিয়ে আসতেছে সেখান থেকে কেউ আসতেছে, এরকম লাগে। তো বদিউল বেশ মানে একটু ভয় পায় তাড়াতাড়ি তার ঘরের কাছে এসে সে ঢুকে তাড়াতাড়ি সে তার ওই দরজা টেনে দেয়, বেড়া দিয়ে দরজা বানাইছিল সেটাকে ভিতর দিয়ে পেঁচায় বাঁধা যায়, তার দিয়ে বেঁধে চুপচাপ ঘরের মধ্যে তার চৌকিতে সে শুয়ে পড়ে, হারিকেনটা কমাই দিয়ে একদম হারিকেনটা ডিম করে সে খাটের পাশে রেখে দেয়, মাথার কাছে রেখে শুয়ে থাকে। তার কাছে কেন জানি ভয় লাগতে থাকে, মনে হয় যে এই দরজার ওই পারে কেউ অপেক্ষা করতেছে তার জন্য। যাই হোক, একসময় ঘুমা যায় বদিউল এবং রাত পার হয়। পরদিন দিনের বেলা সে যথারীতি উঠে তার কার্যকলাপ সব করে সেই মহিষদের যত্ন নেয়। এগুলো করতে করতে তার দিন শেষ হয়ে যায়, আবার সেই সন্ধ্যা আসে, এর মাঝে খাওয়া দাওয়া করে তার মতো ওই দিন আর কেউ আসবে না তাকে ওখানে দেখতে বা কিছু, আবার সন্ধ্যা চলে আসে, এরকম রাত হয়। তো বদিউলের মনে সাহস হয়েছে, কালকে যদিও ভয় পাইছে তারপর মনে করছে ওই জায়গাটা খুব সুন্দর, ওখানে যেতে হবে। আর বদিউলের এই যে দ্বিতীয় শখ মাছ ধরা, সে চিন্তা করে যে আমি আজকে মাছ ধরবো, এখানে মাছ ধরবো আর বাঁশি নিয়ে যাই, যদি ইচ্ছা হয় যে মানে বাঁশিও বাজাবো, রাতের বেলা কে আসে। তো সে দিনের বেলায় তার মাছ ধরার জন্য কিছু আদার তৈরি করছিল, সেটা নিয়ে আর সে তার সেই বড়শি, তার নিজস্ব তৈরি করা বড়শি আছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, সেই কঞ্চির বড়শি, একটা বালতি, তার বাঁশি আর কিছু আদার ওই বালতির মধ্যে নিয়ে সে হাঁটা দেয়। তো ঘর থেকে বেরোয় দরজা লাগাই দিয়ে সে হেঁটে যাচ্ছে সামনে ওই সেই ঘাসের রাস্তা দিয়ে। আজকে দেখে যে চাঁদ আজকে একটু ছোট হয়ে গেছে, মানে একটু খেয়ে গেছে একদিনে, কিন্তু এর আলো বেশ সুন্দরভাবে পড়ছে চারিপাশে, একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে, ঘাসের উপর দিয়ে রূপালী ভাবে চাঁদের আলো ধুয়ে দিচ্ছে। তো একেবারে অন্যরকম লাগে বদিউলের, সে মনে করে যে এই তো জায়গা এত সুন্দর, আমার কেন বললো যে এখানে আসতে না, এই মানুষজন আসলে না বুঝে অনেক কথা বলে, এই বলতে বলতে সে হেঁটে যাচ্ছে। তো তার সেই বড়শি আর বালতি এগুলো এক হাতে নিচে, এক হাতে তার সে হারিকেন ধরা, আর সে যাচ্ছে এগিয়ে। তো হাঁটতে 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 এক সময় সে আবার চলে আসে গতকালকে সেই জায়গাটা। তো ওইখানে আসার পরে একটু ভয় লাগে তার, কারণ এখানে দেখতেছে আজকে বাতাসটা একটু দমকা ভাবে বইতেছে, এসে কেমন জানি এলোমেলো ভাবে বাতাসটা ধুপধাপ করে তার গায়ে লাগতেছে এবং মানে একদম পুরা জামাটা উড়ায় ফেলতেছে। সে একটা শার্টের মতো পড়া ছিল, উড়ায় ফেলতেছে, তার গামছার অংশটা পতপত করে উঠতেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পানি ছপ ছপ করে বাড়ি খাচ্ছে এসে পাশে।
তো সে চিন্তা করলো যে গতকালকে কি হয়েছিল, গতকালকে তার কাছে মনে হয়েছিল যে তার বাঁশি শুনতেছিল কেউ। চিন্তা করলো আজকে তো বাঁশি বাঁধাবো না, আজকে মাছ ধরবো, বাঁশি এমনি আনছি। এই চিন্তা করতে করতে সে তাকায় অপর পাড়টা দেখে তার কাছে আরো অনেক সুন্দর লাগতে থাকে। সে দেখে যে এখন যে সময়টা সে দাঁড়ায় আছে সেই সময় পানিটা আরো অনেক সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পানিতে পড়ে তির করে কাঁপতেছে। আর ওই পাশের যে অংশটা ওইটারে মনে হচ্ছে যে একেবারে নতুন করে মানে জয় করার মতো একটা জায়গা, মানে বিস্তীর্ণ একটা জায়গা, মনে হচ্ছে চাঁদ ওখানে একদম ঝুলে আছে। তো বদিউল আসলে লোভ সামলাতে পারে না, ওই যে তাকে যে পাগলা বদি বলতে এইসব কারণেই। তো সে চিন্তা করে পানি কটটুক হবে, এই কোমর সমান হতে পারে, যাই না ওই পাশে, যাই না দেখি কি মানুষ বলে আজ এরা কথা, এগুলো কিছু না, এখানেই তো বড় হয়েছে। এগুলো চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দেয় এবং তার সে প্ল্যান করে যে সে ওই পাশে চলে যাবে। তো বদিউল হেঁটে হেঁটে পানিতে নেমে যায়। মানে নামতে নামতে আসলেই দেখে যে তার কোমর ছাড়া আর একটু উঠে গেছে, মানে তার বুকের কাছাকাছি পর্যন্ত পানি ওই জায়গায়। এবং সে তার হাতের জিনিসপত্রগুলোকে উঁচা করে ধরে রেখে, বিশেষ করে হারিকেনটারে, সে আস্তে করে পার হয়ে যায়। এবং সময় দেখে যে হ্যাঁ পানিটা আসলে ওইখান থেকে নামতে নামতে আবার সে মানে ওই পাশে উঠে যায়, দেখে যে পানি নেমে গেছে এবং সে ওই পারে উঠে সে তার লুঙ্গিটাকে মোটামুটি চিপড়ায় ফেলে সে বুঝে যে সে ওই পারে। তাকায় দেখতেছে খুব সুন্দর, এবং বদিউলের মনে হয় যে সে অনেক কিছু জয় করে ফেলছে, এত আনন্দ লাগে তার। সে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে থাকে। এখানকার ঘাসগুলাও সুন্দর, এবং সে মাঝে মাঝে দেখে ফুলের মতো মানে এরকম ফুটে আছে, খুব সুন্দর লাগে তার কাছে। অনেক গাছগাছালি দেখে আশেপাশে, দূরে দেখে একটা বড় গাছ এরকম হয়ে আছে, এবং চাঁদের আলোতে গাছটারে আরো অন্যরকম লাগতেছে। তো বদিউল খুব খুশি হয়ে যায়, সে খুব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ। সে দ্রুত ওখানে হেঁটে গিয়ে গাছটার গোড়ায় যায়, এবং চাঁদের আলো গাছে পড়ে গাছের মানে একটা ছায়া তৈরি করছে নিচে, অন্যরকম অসাধারণ। তো সে ওই গাছ বেয়ে উপর উঠে যায় বদিউল, উঠে ওখানে বসে থাকে এবং বসে সে মনে করে এইখানে বাঁশি না বাজাইলে হয় না। তো সে তার বাঁশি বের করে বাজাইতে থাকে, এবং আসলে বাঁশির শব্দটা এমন ভাবে ছড়ায় যায় চারিপাশে, বলার মতো না। মানে একটা অন্যরকম সুর, অনেকটা বিষাদ টাইপের, মানে বদিউলের বাঁশি ছিল অনেকটা বিষাদ টাইপের একটা সুর। এবং ওই যে গ্রামের মানুষ বলতো যে পাগলা বদি, এই সুরের কারণেই। অনেকক্ষণ এই বাঁশি বাজানোর ফলে বদিউলের মাথার মধ্যেও জানি কেমন লাগতে থাকে। এক সময় তার কাছে মনে হয়, নিজের কাছে কিন্তু তার এইটা ফিল হইতো, সে যে নির্জন জায়গায় বাঁশি বাজে, তার কাছে মনে হইতো যে কিছু একটা ভয়ের ঘটবে। তো বদিউলের একসময় এটা ফিল হয়, যে সে সাথে সাথে বাঁশি বাজানোটা থামায়। থেমে সে গাছের ডালের উপর যেহেতু বসে আছে, দূরে দেখতেছে যেখান থেকে সে আসছে, মানে সে যেখান থেকে উঠছিল, মানে পার হয়ে তার যে চরটা, তার বাথানের যে চর, সেই চরের ওই পারে যেখান থেকে সে উঠছে, ওই জায়গায় মনে হচ্ছে একজন মানুষ বসে মানে বড়শি ফেলে পানির মধ্যে মাছ ধরতেছে। এখান থেকে দেখতে পাচ্ছে সে, মানে কুজা হয়ে বসে আছে, হাতে বড়শি। সে বুঝতে পারতেছে, সে বলে আরে এখানে লোক আসলো কোত্থেকে, মাছ ধরতেছে, এটা কেমন কথা? এখানে তো আগে মানে কাউরে দেখিনি, আর এখানে কোনো নৌকার শব্দ নেই, কিচ্ছু নেই, আর কোনো বাতানো তো নেই, আমি একা। তো ওই চিন্তা করে বদিউল চিন্তা করলো যে আমি নামি, দেখি কে লোকটাকে। তো সে নামে, গাছ থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে হাঁটা দেয়, এবং হেঁটে হেঁটে কাছে আসতেছে। সে দেখতে পাচ্ছে লোকটাকে, যখন নাকি সে মোটামুটি দূরে আসছে, অনেকটাই চলে আসছে, তখন দেখতে পাচ্ছে যে লোকটা পেছন থেকে দেখা যাচ্ছে একটা লোক, তার মাথার মধ্যে এই গামছার মতো এরকম পেঁচানো একটা বড়শি ফেলে রাখছে। তো বদিউল কাছাকাছি চলে আসে লোকটার। চলে এসে সে চিন্তা করে যে এই লোকটা সে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোথায় থাকেন কি? তো সে তখন জিজ্ঞেস করে, ও ভাই, নৌকা কনে আপনার, নাকি এই চরে বাথান আছে? তো লোকটা কোনো উত্তর দেয় না। লোকটা শুধু দেখলো যে হাত উঁচা করে এরকম দেখায় বদিউলকে দূরে পানির দিকে। তো বদিউল মনে করে ওইখানে মনে হয় তাহলে আর কোনো বাথান আছে। তো লোকটা তখন তারে মানে কোনো উত্তর না দিয়ে আবার হাত নামায় কাজ করতেছে। বদিউল তার জিজ্ঞেস করে এখানে আইসেন কেমনে, নৌকা আনেননি? তো লোকটা কোনো উত্তর দেয় না, লোকটা মাছ ধরতেছে, মানে ওই যে তার বড়শি পেতে রাখছে। তো বদিউল বলে এই পার থেকে ফেলে দেখি, ওই পারে ফেলছিলাম, কোনো মাছ পাইনি, দেখি এবার দেখি, এখানে দেখি, ভাই বসি আপনার কাছে। তো লোকটা কিচ্ছু বলে না। তো বদিউল একটু অবাক হয় যে এই লোক কথা বলে না কেন, মানে কেমন মানে এটা কেমন মানুষ, ভদ্রতা জ্ঞান নাই। তো সে তার একটু আত্মসম্মানে লাগে। তো বদিউল করে কি, লোকটার থেকে বেশ খানিকটা ফাঁক রেখেই সে তার বড়শির মধ্যে আদার দিয়ে এই পাশ থেকে সে পানিতে ফেলে। তো ফেলে সে জাস্ট বসছে, লোকটার দিকে তাকায়। তো লোকটার চেহারা সে দেখতে পাচ্ছে না, মুখ এরকম ঢাকা। তো সে যখন নাকি বড়শিটা ফেলছে, মানে কয়েক মিনিটও যায়নি, মানে 1 মিনিটও যায়নি, এর মধ্যে তার ফটনাটা এরকম নড়ে উঠে, মনে হয় যে ভারী কিছু তার বড়শিতে আটকাইছে বদিউলের। বদিউল তাড়াতাড়ি টানা শুরু করে, তারই ওখানে তো আসলে অটোমেটিক না, তারটা তো কঞ্চিরই, টানা শুরু করে, দড়ি ধরে সুতা ধরে সে টানতেছে, এবং এই সুতা খেলার জন্য সে হাতের মধ্যে কাপড় পেঁচায় নিছে, যে টানতেছে এরকম করে, দেখতেছে যে বেশ ভারী, মনে হয় বড় কোনো মাছ। তো বদিউল খুশি। বদিউল আবার বলছে এই যে ভাই দেখেন বাঁচছে, আমার এখানে একটা বাঁচছে বলে টানতেছে।
টানতে টানতে সে দেখতেছে মনে হচ্ছে মাছ কাছায় আনতেছে, এবং সেও অনেকটা মানে পেয়ে গেছে, বদুল মানে উত্তেজনায় পেয়ে বসে থাকে যে মাছ পেয়ে গেছে সে তার ওই বড়শির ওই কঞ্চি ফেলে দিয়ে সে দড়ি হাতে পেঁচায় নিয়ে সুতা, মানে তার যে লাইন, ফিশিং লাইন, মানে ওইটা তো লাইলন টাইপের সুতা আর কি, তো তাদের তো আর অ্যাডভান্স রিল ছিল না, তো সেইটার পেঁচায় সে টানতে টানতে পাশে চলে আসতেছে, একদম হাঁটতে হাঁটতে মানে টানতে টানতে ওই লোকের কাছে। বলে, ভাই কি ব্যাপার ভাই, একটু আমার করেন না ভাই, সাহায্য করেন না, বলে লোকটাকে সে এরকম করে পিঠের মধ্যে একটা থাবা দেয়, মানে হাত দিয়ে বলে একটু সাহায্য করেন না ভাই। এইটা যখন সে বলতে যায়, দেখে লোকটার মাথার থেকে গামছাটা খসে পড়ে গেছে এবং সেখানে কোনো মাথা নাই। মানে লোকটার মাথার থেকে গামছার মতো, যে মাথার মধ্যে গামছা বাঁধান ছিল, গামছাটা খসে নিচে পড়ে গেল, সেখানে কোনো মাথা নাই এবং শরীরটা ঘুরে তার দিকে এরকম তাকাইল। মানে বদুল এত ভয় পাইছে, মনে হয়েছে যে তার হার্ট সাথে সাথে ফেটে যাবে, এরকম ভয়ে বুকের মধ্যে ধক করে উঠছে বদুলের। মানে সে তখন 1 সেকেন্ডের জন্য বুকের মধ্যে ব্যথা অনুভব করছে, তার কাছে মনে হয়েছে এইটাই মনে হয় মানুষ যে বলে যে হার্ট ফেল করে, সেটা মনে হয়েছে। বদুল শ্বাস নিতে পারতেছে না 1 সেকেন্ডের জন্য, সেটা থেকে সে লাফ দিয়ে পিছন দিক পড়ে মুড়ি করে লাফ দিয়ে সে পানির মধ্যে পড়ে। তো পানির মধ্যে পড়ে সে কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় যেতে থাকে এবং সে পেছনের শব্দ পায় যে তার পানির পেছনেও ঝাঁপায় পড়ছে পানির মধ্যে, মানে পানির মধ্যে ফস করে কেউ নামছে। বদুল চেষ্টা করে দৌড়াইতে, এর মধ্যে পানির মধ্যে যতটুকু পারে দৌড়াইতে আর কি, সে মানে পানিতে তো নিচে তার কোমরের থেকে বেশি ডিপ, কোনো মতে সে ওরকম করে হাঁচড়ায় পাছড়ায় পানির ওখানে উঠে। সে যখন নাকি মানে একদম উঠে যাবে, এই সময় তার পাটা কি জানি ধরে বসে, দেখে যে সাঁড়াশি একটা চাপ তার পায়ের নিচে, সে ফিল করে তার পা কেউ সাঁড়াশের মতো চেপে ধরছে এবং তাকে টেনে পানির নিচে নিয়ে যাবে। বদুল প্রচন্ড ভয় পায়, সে মাটিতে পড়ে যায় 2 হাত দিয়ে সে থাবা দেয়, এইভাবে থাবা দিয়ে মাটি আঁকড়ায় ধরার চেষ্টা করে, দেখে না হাত পিছলায় যাচ্ছে, তার হাত পিছলায় যাচ্ছে। তো সে যখন পানির নিচে তার মাথা চলে যাবে, সে তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, আমি তো আজকে মরে যাবো। এই বলতে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাকে পানির নিচে, এবং সে দম বন্ধ করে নিচ্ছিল আগে, পানির নিচে চলে যাওয়ার আগে অনেক জোরে শ্বাস নিয়ে দম বন্ধ করছিল, মনে হচ্ছে তাকে খুব ফোর্সে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। বদুল যাচ্ছে এবং মনে মনে সে তার দম তো শেষ হয়ে আসতেছে এবং সে মনে মনে দোয়া করতেছে। তো একটা সময় সে খুব কায়মন বাক্যে দোয়া করলো, তো এই সময় সে দেখলো যে মনে হলো তার পায়ের যে টানটা এটা শিথিল হয়ে গেল। তো সে দ্রুত উপর দিকে ওঠা শুরু করলো, তার হার্টবিট মানে বুকের ভেতরে দপদপ দপদপ করতেছে, মানে যে কোনো সময় মুখ খুলে ফেলবে আর পানি বুকের ভেতরে নিয়ে ফেলবে, আর তাহলে তো সব শেষ এরকম। তো এর মাঝে সে ফস করে উঠলো, তো সে বুঝলো যে সে গভীর পানিতে তাকে টেনে নিয়ে গেছিল, আরো গভীরে। জোরে শ্বাস নিয়ে আকাশের উপর দেখলো যে সেই যেইখানে সে উঠছিল যে চরটা, সেটার কাছাকাছি মোটামুটি বেশ খানিকটা কাছেই আছে সে, এবং সে যেই জায়গাতে এখন উঠছে সেই জায়গাটার থেকে বেশ খানিকটা দূরে একটা চর দেখা যাচ্ছে, এবং ওই জায়গাটাই দেখাইছিল সেই গামছাওয়ালা লোকটা হাত দিয়ে। সে তাকায় দেখতেছে উপরে মেঘ, এবং মেঘটা আরো ঘনীভূত হয়েছে চাঁদের এখান থেকে, এবং অল অফ এ সাডেন সে দেখলো সেই মেঘের আড়াল থেকে একটা মাথা বের হলো, মনে হলো বিশাল আকৃতির একটা মাথা মেঘের আড়াল থেকে, এবং বেশ ভয়ঙ্কর, চোখ দুটো জল জল করতেছে, বড় বড় কান চোখা চোখা, এবং মানে এরকম হাঁ করে আছে তার দিকে ভয়ঙ্কর ভাবে মানে তার দিকে মুখ বদদান করে আছে ওইখান থেকে, মানে ওই মেঘের আড়ালের ভিতর থেকে, মেঘের আকাশে মেঘের ভেতর থেকে। বদুল ভয়ের চোটে সে মানে গায়ের যত জোর আছে সাঁতার জানতো, সাঁতরানোর চেষ্টা করলো তার সেই চরের দিকে যেখানে তার বাতান, সে মানে যতটুক পারতেছে এগোচ্ছে। এই সময় সে দেখলো গুড়গুড় করে মেঘ ডাকা শুরু করছে, এখানে বেশ মানে গুড়গুড় করে মেঘ ডাকতেছে। এই সময় কিন্তু এরকম ঝড় বৃষ্টি আসার না, এবং সেই আকাশের মধ্যে বিদ্যুৎ ফ্ল্যাশ করতেছে, এই বজ্রপাতের ফ্ল্যাশিং এর মধ্যে সে কিন্তু মাথাটাকে আবার দেখলো মাথা ঘুরায়, এবং এই সময় শুরু হলো বৃষ্টি, জোরে বৃষ্টি, বেশ জোরে বৃষ্টি। বদুল কোনো মতো সাঁতরাইতে সে উঠলো তার ওই চরে, উঠে সে দোয়া পড়তে পড়তে যতটুকু সে দোয়া পারতো পড়ে দৌড়ানো শুরু করলো ঘাসের উপর দিয়ে, দৌড়াচ্ছে, এবং সে যখন নাকি ওই তার যে ঘাসের বাউন্ডারিটা পার হয়ে যাবে ওখানে, তখন সে হঠাৎ করে বাম দিকে তাকায় দেখলো সেই যে মানুষটাকে দেখছিল গামছা পেঁচানো, সেই মানুষটা দাঁড়ায় আছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে পানির কাছাকাছি, যেখান থেকে পানির কাছাকাছি মানুষ দাঁড়াচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তার সেই ওই যে আসলেই যে যতটুকু গামছাওয়ালা মাথাটা সে ফেলে দিয়েছিল অতটুকু নাই, ওরা মাথা ছাড়া দাঁড়ায় আছে ওখানে। তো বদুল দৌড়াইতে যে সে তার সেই ঘরের মধ্যে পড়লো, কুড়ে ঘরের দরজা খুলে সে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে সে মানে আর তার সারা শরীর ভিজা কাঁপতেছে, এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো বৃষ্টি হলো। আর বদিউল কোনো মতে একটা কাঁথা ছিল ওখানে টানানো, সেই কাঁথাটা গায়ের মধ্যে পেঁচায় সে বিছনায় পড়ে গেল। তার আর আসলে কাপড় চেঞ্জ করার সময় নেই, অনেকক্ষণ সে এরকম পড়েছিল, বেহুশ হয়ে গেছিল।
তো যখন বদিউলের হুঁশ ফিরল, বদিউলের যখন হুঁশ ফিরছে বা ঘুম ভাঙছে বা ঘুমাই গেছিল, ওঠার পরে সে ফিল করলো যে সে কাঁপতেছে থরথর করে, তার শরীরের সেই কাঁথা ভিজা, তার মানে লুঙ্গি তো সব ভিজাই ছিল। সে উঠে কোনো মতো ওই কাঁথা দিয়ে নিজেকে মুছলো ভালো মতো, তখন আর বৃষ্টির শব্দ নাই। সে উঠে বুঝলো যে তার গায়ে জ্বর আসছে। তো সে তাড়াতাড়ি তার লুঙ্গি চেঞ্জ করলো, জামা চেঞ্জ করলো, এবং সে তার ওই কাঁথাটাকে এক সাইডে রাখলো, রেখে সে ঘরের বাইরে আস্তে করে উকি দিল। দেখলো যে তখনও ভোর হচ্ছে, মানে হয়তো ফজরে আজান হয়ে গেছে। এখানে তো ফজরে আজান শোনা যায় নাই এই চরে। তো অনেকক্ষণ সে বসে থাকলো। আলো একটু ফোটার পরে সে বেরোলো। বের হয়ে যে সে হেঁটে গেল, তখন যে সেই তার মহিষদের কাছে, যে মহিষগুলারে তার খুব আপন মন হইতেছে এখন দেখে। মহিষগুলার কাছে গেল, যে ওগুলার কাছে যে বসে থাকলো সে, তার কাছে একলা ঘরের মধ্যে ভয় লাগতেছিল। তো অনেকক্ষণ সে ওখানে থাকলো, আলো ফুটলো, এবং সে ওই দিন আর ঘরের বাইরেই বেরোলো না, তার জ্বর আসছে। তো দুপুরের পরে তার ওই যে মালিক, বাথানের মূল মালিক, তার যে ম্যানেজার, সে আসছে। এসে বদিউলের কোনো খোঁজ খবর না দেখে, বদিউল এখানে একটা যে ছিল নৌকা ছিল, নৌকা নিয়ে যাওয়ার কথা, তো ওই লোক বদিউলের কোনো খোঁজ খবর না দেখে সে খোঁজ খবর করে ওখানের কাছ থেকে, অন্য আরেকজনের কাছ থেকে একটা ডিঙি নৌকা ম্যানেজ করে এখানে চলে আসে চরে। এসে সেই লোক দেখে যে বদিউলের বিশাল জ্বর, বদিউল একেবারে আকাশ পাতাল জ্বর, সে ঠিক মতো কিছু খেয়ালও করতে পারতেছে না। তো তখন তিনি বদিউলকে ওখান থেকে নিয়ে আসেন, এনে গ্রামে নিয়ে আসেন। গ্রামে নিয়ে এসে তাকে ওখানকার মানুষের কাছে দেন। গ্রামে বদিউলের পরিচিত যারা ছিল, তো তারা বদিউলের শুশ্রূষা করে এবং বদিউলকে ডাক্তার দেখায়। তো বদিউল কথা বলে ডাক্তারের সাথে, ডাক্তারকে বলে যে কি হয়েছে তার। তো ডাক্তার বলে যে আসলে ভয় পাইছেন ওখানে। ডাক্তার আসলে তো ডাক্তাররা যেটা করে, বেশিরভাগ ডাক্তারই এই অলৌকিক জিনিসটাকে খুব একটা প্রাধান্য দেন না। তারা বলেন যে আপনি একলা ছিলেন, ভয় পাইছেন, চরের মধ্যে আপনার মনের মধ্যে প্রভাব পড়ছে, আর আপনার তো এমনিও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় আপনার অন্যরকম ফিল হয়। আপনি বলছেন বাঁশি বাজান যখন, তখন আপনি অন্যরকম একটা অনুভূতিতে চলে যান। অনেকেই আছে যারা মিউজিক করে, তাদের মাঝে এই ব্যাপারটা আছে। তো হইতে পারে তখন থেকে আপনার মধ্যে কোনো একটা হ্যালুসিনেশন হয়েছে, মানে আপনি কিছু একটা ভাবছেন নিজে নিজে, এটা বুঝায় বদিউলকে। তো বদিউল আসলে এটা মানতে নারাজ। সে তার শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আছে, কাছের মানুষ, মানে তার মামা দাদার সাইডের আত্মীয়, তাদেরকে বলে। এমনি তার পরিবার নাই বদিউলের কোনো, সে একলা মানুষ, সেই তার মা বাবাও মারা গেছে। তো আত্মীয় যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে বলে যে আমাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যান, দেখান। তো একজন ওখানকার গ্রামেরই একজন আলিমের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো তিনি দেখে বদিউলকে বলেন যে তুমি যে এরকম একলা একলা থাকো, এটা ঠিক না, একলা এরকম কোথাও থাকা ঠিক না, তোমার সাথে কাউকে রাখা উচিত। অন্তত একজন মানুষের কিছু হইলে কাউকে দেখার জন্য রাখা উচিত, যেরকম একটা চরের মধ্যে একটা এলাকায়। আর তোমাকে তো তোমার মালিক নিষেধ করছিল ওখানে যেতে, তুমি কেন গেছো? রাতের বেলা কত কিছু চলাফেরা করে, কত রকমের জিনিস আছে, কত বদ জিন আছে, খারাপ জিন আছে, এরকম কিছুর মধ্যে তুমি পড়ছিলা। আর তোমার ওই বাঁশি, ওইটার শব্দেও অনেক কিছু হয়, তুমি জানো না? এরকম এই ইনস্ট্রুমেন্টের শব্দেও রাতের বেলা অনেক কিছু হয়। গ্রামের মানুষ যে বলা বলি করে, এর মাঝে ব্যাপার আছে। যাই হোক, তিনি বদিউলকে দোয়া দরুদ পড়ে দেন এবং চিকিৎসা করেন। তো বদিউল এরপর যখন নাকি একটু সুস্থ হয়, এরপর থেকে সে ঠিক করে সে এরপর থেকে আর কখনো একলা কোথাও এরকম থাকবে না, তার সাথে কাউকে নিয়ে ছাড়া সে একলা কোথাও থাকবে না, এটা সে ডিসাইড করে। এবং এরপর থেকে সে যতই কাজ করছে বদিউল, কোনো কৃষি কাজ করতে গেলে, কোথাও সেচের পাম্পে, অথবা সে ওই যেরকম কোনো মাছের ঘেরে বা কোথাও যেখানেই কাজ করছে জীবনে, সে ওই সাথে একজন মানুষ না ছাড়া সে কোথাও থাকে নাই। বাথানেও কাজ করছে, একাধিক মানুষ নিয়ে কাজ করছে। তো এই ছিল বদিউলের একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা রংপুরের এক গ্রামের, যার নাম চর বেলতলি গ্রাম। জায়গাটা একদমই শান্ত একটা জায়গা, অনেক সুন্দর একটা গ্রাম। কিন্তু রাত হলেই এই গ্রামের মানুষ তাদের নিজেদের সেফটির কথা চিন্তা করে ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিত। কারণ গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর ছিল, যেই ঘরটাকে সবাই বলতো হুজুরের বাড়ি বলে চিনত। অনেকেই বলে এই ঘরটায় অনেক বছর আগে একজন ব্যক্তি থাকতো, যিনি নাকি জিন ডাকার কাজ করত, জিনদেরকে নিয়ে খেলা করত, জিনদের সঙ্গেই তার বসবাস ছিল। এবং এক রাতে
সেই তার ঘরটাতে আগুন লেগে যায়, যার ফলে সেই যে লোকটা ছিল সেখানে অদ্ভুত রকমের একটা রহস্যের মধ্য দিয়ে তিনি সেখানেই মারা যান। এবং এরপর থেকেই এই হুজুরের ঘরটাকে নিয়ে, অবশিষ্ট অংশটাকে নিয়ে বিভিন্ন রকমের ঘটনা শোনা যায় এলাকায়। তো এই জায়গাটা এমন একটা জায়গা যে এলাকার মেইন মানে জায়গা হিসেবেও অনেকেই চিহ্নিত করে। মানে যেই এলাকার, সেই এলাকার হচ্ছে শেষ প্রান্ত এবং অন্য এলাকা দিয়ে এই এলাকাতে ঢোকার জন্য একদম শুরুর প্রান্ত। তাহলে রাসেল ভাই বুঝতেই পারছেন যে জায়গাটা কত একটা গুরুত্বপূর্ণ জায়গা। যাই হোক, একদিন আমার বন্ধু রাফি, সে আসলে এইসব কিছু বিশ্বাস করতো না। সে বলতো যে কবে কোন হুজুর মারা গেছে না গেছে সেই বিষয়টা নিয়ে এখনো আসলে একটা জায়গা দিয়ে ভয় করা, একটা জায়গায় মানে এই সব কিছু তিনি আর কি কোনোভাবেই বিশ্বাস করতেছিল না। যাই হোক, একদিন সে রংপুর থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ সে হঠাৎ করে বাড়ি থেকে ফোন পায় যে তার মা অসুস্থ। তাই সে আর কোনো অপেক্ষা না করে সেই রাতেই বাড়ি ফেরার দিকে রওনা হলো। তো রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখি যে রংপুর থেকে যাওয়ার সময় সেই গ্রামটার ওই যে মানে হুজুর যেখানে মারা গিয়েছিল সেটা শুরুতেই পড়ে, তারপরেই গ্রামে ঢুকতে হয়। কিন্তু গ্রামবাসীরা যেহেতু ওই জায়গায় সমস্যা হয়, এজন্য তারা ব্যবস্থা করে বিকল্প একটা রাস্তা তৈরি করে, যেই রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু আমার বন্ধু রাফি, সে আমি প্রথমেই বললাম সে একটু সাহসী স্বভাবের। সে মানে কোনো বাধা না বেরিয়ে সে ভাবলো যে সোজা রাস্তা দিয়ে সে যাবে, মানে ওই যে হুজুরের যে বাড়িটা আছে সেই বাড়িটার পাশ দিয়েই যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়েই সে বাড়ি যাবে। সেদিন আকাশে একদমই চাঁদ ছিল না, চারপাশে শুধু কুয়াশা আর শীতল একটা হাওয়া বইছে। রাফি তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনের দিকে দেখছে আর মানে হাঁটতেছে যাচ্ছে। তো যাতে এই একটা সময় সেই টিনের ঘরটা একদম তার সামনে এসে পড়ে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে পাশেই সেই ঘরটা। কিন্তু আসার জন্য ভিতর হলো যে ভিতর থেকে মনে হচ্ছে যে ধীরে ধীরে কেউ একটা তেলাওয়াত করছে, মানে কোরআন শরীফ তেলাওয়াত করার একটা শব্দ শুনতে পাচ্ছে বাহির থেকেই। রাফি বেশ খানিকটা অবাক হয়ে গেল। সে এতদিন থেকে যেটা জেনে এসেছে যে আসলে এই বাড়িটার মধ্যে কেউ নেই, এটা একটা বিভৎস বাড়ি, এখানে অনেক রকমের ভয়ানক ঘটনা হয়, তো আজকে আবার এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, সে বিষয়টাকে বেশ খানিকটা মানে গুরুত্ব সহকারে দেখে। এবং সে রাফি আর কি প্রথমে ভাবলো যে তার বন্ধু বান্ধব বা কেউ হয়তো এটা নিয়ে মজা করছে, আবার পরবর্তীতে ভাবলো যে না, এটা হয়তো সত্যিই কোনো কিছু হতে পারে। যাই হোক, তার মনের কৌতূহল থেকে সে ওই বাড়ির যে দরজাটা ছিল সেই দরজাটা ধাক্কা দিল, ঠক করে আওয়াজ করলো, কিন্তু কোনো কিছুই হলো না। তারপর একটু জোরে যখন আওয়াজ করলো তখন ভিতরের যে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজটা আসতেছিল এতক্ষণ থেকে সেটা হঠাৎ করেই থেমে গেল। তারপর কয়েক সেকেন্ড একদম পুরো জায়গাটা একদম নিস্তবতা হয়ে গেল, কোনো শব্দই যেন তাদের কানে কাছে আসতেছে না। মানে এমন একটা অবস্থা যেন পুরো পরিবেশটা, পুরো পৃথিবীটা রাফির কাছে একদম থেমে গেছে। তারপর হঠাৎ দরজার ওপাশ থেকে একটা কর্কশ গলায় শোনা গেল, এ মানুষ, এখান থেকে চলে যা। এটা শোনার পর রাফির বুকের ভেতরে এমনভাবে কাঁপুনি শুরু হয়, সে মানে এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছে না যে আসে, মানে মানুষের গলায় কথা বলতেছে, আবার আমাকে বলতেছে মানুষ চলে যা। মানে তার ভিতরে আরো বেশি কৌতূহল মানে জেগে ওঠে, কিন্তু সে আসলে কি করবে সেটা না বুঝতে পেরে সে আবারও সাহস করে বলল, কে আছো ভিতরে? এখানে তো কেউ থাকার কথা না, আপনি কে কে কথা বলছেন? তারপর কোনো শব্দ নেই। একটু পর হঠাৎ করে দরজাটা আস্তে আস্তেই নিজের থেকে খুলতে লাগলো। দরজাটা খুলে
মানে দরজাটা খুললেই রাফি দেখতে পারলো ভিতরে এত বেশি অন্ধকার যে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। সে মনে করতেছে এটা কোনো একটা কালো অন্ধকার গুহা, কিন্তু ঘরের এক কোণে দেখা যাচ্ছে একটা মানুষ বসে আছে, সাদা কাপড়ে ঢাকা, মাথার নিচু, একদমই নড়ছে না। মনে হচ্ছে তার নিঃশ্বাসটাও যেন আটকে আছে। রাফি ভাবল কোনো বৃদ্ধ লোক হয়তো রাতের আশ্রয় না পেয়ে এখানে আশ্রয় নিয়েছে। রাফি এক পা সামনে বাড়াতেই লোকটা ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। আর ঠিক তখনই রাফির হাত থেকে তার যে টসের মোবাইলটা ছিল সেই মোবাইলটা পড়ে গেল। তারপর রাফি দেখতে পারল লোকটার মুখ নেই, পুরো অংশটাই যেন কালো, একদম কালো হয়ে আছে। চোখে কোনো সাদা অংশ নেই, আর মুখটা মানুষের মতো না, মুখটা যেন অস্বাভাবিকভাবে লম্বা একটা আকৃতির। তারপর সেটা মানুষের গলায় না, কয়েকজন মানুষের গলায় একসাথে মিলিয়ে বলল, তোরা মানুষ কেন আমাদের জায়গায় আসিস? তোরা তোদের জায়গায় থাক। এই শব্দটাতে পুরো ঘরের টিন সহ পুরো ঘরটা যেন কাঁপনি দিয়ে উঠল। থম 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 একটা শব্দ হতে লাগলো। এটা দেখার পর এবং এটা শোনার পর রাফি দৌড়ে বের হতে গেল, কিন্তু হঠাৎ করেই দরজাটা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, পিছনে তাকাস না, কিন্তু পিছনে তাকাস না। কিন্তু ভয়েই সে পিছনে তাকিয়েই ফেলল, আর যা দেখল তা তার জীবনের একটা কালো অধ্যায় হয়ে আছে। সে দেখে তার চিৎকারে পুরো গ্রাম শুনছিল। ঘরের ভিতরে এখন সে একা না, অনেকগুলো কালা অবয়ব দাঁড়িয়ে আছে। সবগুলোর চোখ একদম লাল জল জল করছে, এমন ভাবে যেন রাফিকে এবার সবাই মিলে একদম খেয়েই ফেলবে। রাফি কোনো কথা না বলে তার জীবনের সকল শক্তি একসাথে সঞ্চয় করে জোরে একটা দৌড় দিল। ঠিক তখনই কোনো কিছুর সাথে একটা ধাক্কা খেয়ে রাফি পড়ে গেল সেই ঘরের ভিতরেই। তারপর আর কিছু নেই। পরদিন সকালে রাফি চোখ খুলে দেখল অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। এত বেশি মানুষ দেখে রাফি ভয় পেয়ে গেল, এত বেশি ভয় পেল যে রাফির একদমই কথা বন্ধ হয়ে গেল। কিন্তু এর থেকেও সবচেয়ে ভয়ানক ব্যাপারটা ছিল রাফির মাথার সব চুল এক রাতেই সাদা হয়ে গেছিল। আর জ্ঞান ফেরার পর থেকে সে শুধু একটা কথাই বলতো, ওরা এখনো ওই ঘরেই আছে।